হ্যালো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ভিডিওর শুরুতে আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই। যারা হিসাব বিজ্ঞানে একটা এমসিকিউ পারো না, এই 500 এমসিকিউ তুমি খালি দেখে যাও। আমি প্রত্যেকটা এমসিকিউ তোমাকে বিশ্লেষণ করে করায় দিব। তোমরা যারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, বুঝে দেখবা, বুঝে করবা, আমার সাথে চেষ্টা করবা, তারা হিসাব বিজ্ঞানের এমসিকিউটা অনেক বেশি ভালো করবা। আর একদম 100% চ্যালেঞ্জ, এই 500টা এমসিকিউর বাইরে বাংলাদেশে যে 8টা বোর্ড রয়েছে, এই বোর্ডে একটা প্রশ্ন বাইরে হবে না, মানে মিনিমাম 25টা প্রশ্ন তোমরা কমন পাবে, একদম 100% শিওর। আর 5টা প্রশ্ন হয়তো এদিক ওদিক যাইতে পারে, এই হচ্ছে মূল কথা। আমি তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছি। মানিক বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি যদি আমার হিসাব বিজ্ঞানের মার্ক তোমাকে বলতে চাই, আমার হিসাব বিজ্ঞানের মার্ক ছিল কিন্তু 96, মানে 96। ঠিক আছে, আমি 4টা এমসিকিউ ভুল করছিলাম। তো ভাইয়া, এর আগে হিসাব বিজ্ঞানের আমাদের একটা রেকর্ডেড ক্লাস আপলোড হয়েছে, একটা লাইভ ক্লাস আপলোড হয়েছে, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আশা করতেছি আমরা সবকিছু শেষ করে দিব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, লাইভ ক্লাসে আমরা হচ্ছে এই যে 110 নম্বর পর্যন্ত শেষ করছিলাম, এবার হচ্ছে আমরা 111 নম্বর প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি। দেখো, হিসাব চক্রের কোন ধাপে হিসাব খাতগুলো ডেবিট ক্রেডিটের তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়? একদম মুখস্থ করবা, সেটা হচ্ছে জাবেদাভুক্তকরণ। ঠিক আছে, তারিখের ক্রমানুসারে, মানে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট যদি নির্ণয় করার কথা বলে তারিখের ক্রমানুসারে, তাহলে সেটা হচ্ছে জাবেদা হবে। ঠিক আছে, ওকে ভাইয়া। আর জাবেদাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপ। ঠিক আছে, এটাকে বলা হয় প্রাথমিক ধাপ। প্রাথমিক ধাপ, প্রাথমিক ধাপ বলা হয় জাবেদাকে। ঠিক আছে, ধাপ। লেনদেন, খতিয়ান স্থানান্তর। খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীভুক্তকরণ। ঠিক আছে, খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীভুক্তকরণ। ভুক্তকরণ, আমি জানি না বোঝা আছে নাকি লেখা। আর হচ্ছে, ওকে ঠিক আছে। আর আর যে আরেকটা আছেন রেওয়ামিল, রেওয়ামিলের কাজ হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ডান। আমরা এরকম একটা এমসিকিউ পড়বো, আর এই এমসিকিউর সাথে রিলেটেড আরো যত এমসিকিউ আসতে পারে প্রত্যেকটা এমসিকিউ আমরা সলিউশন করবো। তারপরে দেখো, দেখো কোনটি ধারাবাহিকভাবে সঠিক। 1 নম্বর আছে, 1 নম্বর এই ধারাবাহিকভাবে সঠিক, এটা হচ্ছে হিসাব চক্র থেকে প্রশ্ন আসছে। যারা হিসাব চক্র পারো না, তারা এই এমসিকিউটা পারবা না। এই জন্য হিসাব চক্রটা তোমাদের মেইন বইতে কিন্তু আছে ভাইয়া। তো সেইখান থেকে তোমরা একটু দেখবা, হিসাব চক্রের ধাপ আছে 10টা। প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ, তারপর হচ্ছে এই যে জাবেদাভুক্ত অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু প্রথমে লেনদেন বিশ্লেষণ না, প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। জাবেদাভুক্তকরণ না, জাবেদাভুক্তকরণ হচ্ছে সবার শেষের ধাপ। ঠিক আছে ভাইয়া, বুঝা গেছে? অ্যান্সার হচ্ছে ক। দেখো, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয় হিসাব চক্রের কোন ধাপে? কোন ধাপে? এটা হচ্ছে, দেখো, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয় কোথায় ভাইয়া? মানে জাবেদায়। আর জাবেদা হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। বুঝছো? তাই হচ্ছে এটা 3 নম্বর ধাপে এটা বিশ্লেষণ করা হয়। আশা করি ক্লিয়ার। এর পরের এমসিকিউতে আমরা চলে যাই। পরের এমসিকিউতে কি আছে দেখো তো ভাইয়া। হিসাব হিসাব চক্রের তৃতীয় ধাপ কি? হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। হিসাব চক্রের আর্থিক বিবরণী প্রস্তুত ধাপের পূর্ববর্তী ধাপ কোনটা? মুখস্থ করবা। এই যে যাদের ই নাই, যাদের এই যে হিসাব চক্র মুখস্থ নাই, তোমরা 1 মার্ক একদম 100% হারাই ফেলতেছো, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই যে আর্থিক বিবরণী ধাপের পূর্ববর্তী ধাপ হচ্ছে কার্যপত্র। এগুলো একদম মুখস্থ করতে হবে, একদম হুবহু মুখস্থ করতে হবে। বুঝছো ভাই? এগুলো একদম মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে? কি রক্ষা করে? সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে। ধারাবাহিকতা, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে। এরপরে দেখো, দেখো আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য ঐচ্ছিক কাজ, ঐচ্ছিক কাজ সেটা হচ্ছে কার্যপত্র। ঐচ্ছিক কাজ হচ্ছে সেটা হচ্ছে কার্যপত্র। এটা হচ্ছে তোমরা ইন্টারে উঠলে এই কার্যপত্রের অঙ্ক করবা, তোমাদের একাডেমিক লাইফে না, ইন্টার লাইফে আছে। ঠিক আছে, আচ্ছা, ঐচ্ছিক কাজ। তারপরে যে আর্থিক বিবরণী তৈরির রোড ম্যাপ বলা হয় কার্যপত্রকে। যে আর্থিক বিবরণী তৈরির রোড ম্যাপ বলা হয়, আর্থিক বিবরণী তৈরির রোড ম্যাপ এটা বলা হয় কার্যপত্রকে। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লিয়ার। এর পরের এমসিকিউ দেখো, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কোনটা? লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের একদম মানে অঙ্কে এটা করছো। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ঠিক আছে, আর লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমরা দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক দেশে রয়েছে না, প্রারম্ভিক দেশে রয়েছে না, যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তবে দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন সমান সমান কি? প্রারম্ভিক মূলধন আমি তোমার বলছি, প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো বলছে লাভ ক্ষতির পরিমাণ কত? লাভ ক্ষতির পরিমাণ, এই অঙ্কগুলো কি তোমরা পারো ভাইয়া? লাভ ক্ষতির পরিমাণের সূত্র অনুযায়ী বসাবা। এই দেখো সূত্র, লাভ ক্ষতির পরিমাণ সূত্র কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এই অনুযায়ী তুমি মানগুলো বসাইছো, অ্যান্সার হয়ে গেছে। একদম ইজি। ঠিক আছে, অঙ্কে এগুলো আশা করি তোমরা করে আসছো। বুঝছো, অঙ্ক পারলে অটোমেটিক 1-2টা এমসিকিউ মানে অটোমেটিক পারা যায়। বুঝছো, এরপর দেখো এখানে বলতে যে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত। এটা এই টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষা আশা করি আসবে না। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আশা করি আসবে না। এবার দেখো, দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। আর হচ্ছে কি বলছে? সুবিধা প্রদানকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট, সুবিধা গ্রহণকারী ক্রেডিট। দেখো, সুবিধা গ্রহণকারী কি ক্রেডিট না, সুবিধা গ্রহণকারী হচ্ছে দেখো,
সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট আর সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট, এই দুইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা মুখস্থ করবা, এই যে এটার বাইরে কোনো কিছু আসবে না, বুঝছো? এই যে সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। এরপর দেখো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, বই যদি কেউ পড়ে থাকো একটু ভালো করে, ঠিক আছে, এই সুবিধা অসুবিধা দুতরফা দাখিলা পদ্ধতির এগুলো আছে, তো এটা আমরা দেখালাম না, বুঝছো? এরপর দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হবে কি? দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণ হচ্ছে ক্রেডিট। দেখো নগদ বাড়ছে মানে এ বৃদ্ধি পাইছে, আর এই যে ব্যাংক ঋণ মানে হচ্ছে এল বৃদ্ধি পাইছে, বুঝছো? তাহলে এটা কি হবে? এ উপাদান বৃদ্ধি পাবে আর এল উপাদান বৃদ্ধি পাবে, অ্যান্সার হবে 1 আর 3। ওকে ভাইয়া, ঠিক আছে, আশা করি জাবেদা পারলে অটোমেটিক এগুলো পারবা। এবার দেখো একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয় কি? একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয় কি বলতো? শুধুমাত্র হচ্ছে আহ মানে এই যে কি বলে, একতরফা দাখিলা পদ্ধতিতে রাখা হয় বলছে, একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয় কি জানো? রাখা হয় হচ্ছে সম্পদ রাখা হয় আর দায়, মানে একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব এই তিনটা হিসাব রাখা হয়, মানে একতরফা দাখিলা পদ্ধতিতে আয় আর ব্যয় হিসাব রাখা হয় না, ঠিক আছে? আর একতরফা দাখিলা পদ্ধতিতে মোট মুনাফা নির্ণয় করা যায় না। এত বেশি ইনফরমেশন আসবে না তোমাদের, ঠিক আছে, এই পর্যন্তই আসবে, এটা চট্টগ্রাম বোর্ড 25। ঠিক আছে, এরপরে দেখো একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয় না? সেটা হচ্ছে আয় আর ব্যয়, এই যে মাত্র বলছি একতরফা দাখিলা পদ্ধতিতে আয় আর ব্যয় হিসাব সংরক্ষণ করা হয় না, ঠিক আছে ভাইয়া? আর সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব এই তিনটে হিসাব সংরক্ষণ করা হয়। দেখো একতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু মোট মুনাফা নির্ণয় করা যায় না, ঠিক আছে? একতরফা দাখিলার ক্ষেত্রে সঠিক হবে কোনটা দেখো তো? এই যে এটা, এই যে হিসাব সমীকরণ অনুযায়ী দেখো মূলধন সমান সমান সম্পদ যোগ দায়, এটা কি ঠিক আছে? আচ্ছা এরপর দেখো সম্পদ সমান সমান মূলধন মাইনাস দায়, এটা কি ঠিক আছে? আচ্ছা এখানে বলছে দায় সমান সমান সম্পদ মাইনাস মূলধন, এটা কি ঠিক আছে? আচ্ছা অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। 1 আর 3 কেন হবে জানো? দেখো আমরা কি জানি সম্পদ সমান সমান, আমরা কি জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এবার বলছে যে মূলধনটা আমরা এক সাইডে রাখলাম, তো মূলধনটা যদি এক সাইডে রাখি, মূলধনটা যদি সমান সমান এই পাশে রাখলাম, তাহলে সম্পদ যদি লিখতে পারি কি সম্পদ, এর দায় এই পাশে প্লাস আছে, আমরা লিখবো সম্পদ মাইনাস দায় ইকুয়াল টু মূলধন। দেখো সম্পদ মাইনাস দায় ইকুয়াল টু মূলধন, ঠিক আছে? এবার দেখো দায় সমান সমান, আমরা যদি দায়ের এই সাইডে রাখি তাহলে আমরা কি করবো? মূলধনটা ওই সাইডে পাঠাবো, তাহলে যে সম্পদ মাইনাস মূলধন ইকুয়াল টু হচ্ছে দায়। এই যে এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা হচ্ছে মিলবে না, দেখবা, ঠিক আছে? তো এটা হয় আছে কি দেখো এখানে বলছে সম্পদ, সম্পদ সমান সমান দায় যোগ আছে যোগ, কিন্তু এখানে দিচ্ছে বিয়োগ, তো এটা হচ্ছে হবে না। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এর পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। পরবর্তী এমসিকিউ আমাদের কি রয়েছে? একটা উদ্দীপক রয়েছে, বলছে মোট সম্পদের পরিমাণ কত? এই যে ম্যাথ গুলো আশা করি তোমরা পারবা, আমি দেখাবো ম্যাথ যদিও। দেখো মোট সম্পদের পরিমাণ না পারার কি আছে? বলছে মোট সম্পদ, মোট সম্পদ যদি বলে তাহলে সম্পদের যত প্রকার ভেদ আছে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ আর অলিক বা ভর সম্পদ সবই আসবে, ঠিক আছে? তো যন্ত্রপাতি স্থায়ী সম্পদের আসবে, তারানকোট স্থায়ী সম্পদ আসবে, আর নগদ চলতি সম্পদ আসবে। তারপরে কি আছে? মূলধন, মালিকানা সত্ত্ব। তো এখানে এই যে এখানে বেতন আছে, প্রাপ্ত সুদ আছে, আয়কর আছে, না এগুলো কিন্তু কি না, বেতন আছে ব্যয়, প্রাপ্ত সুদ আছে আয়, আয়কর হচ্ছে উত্তোলন, ঠিক আছে? তো আমাদের এই যে এইটা 1 লাখ, 1 লাখ আর এই যে 50,000 যোগ করবা, আসবে হচ্ছে 1,50,000, আর হচ্ছে এই যে নগদ, এই যে নগদ, তাহলে 1,90,000 টাকা, ঠিক আছে? এই তিনটা যোগ করবা, তাহলে হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? মালিকানা সত্ত্বের আমরা সূত্র কি জানি? মালিকানা সত্ত্বের আমরা সূত্র কি জানি? যে মূলধন, এই যে দেখো মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো দেখো এই যে মূলধন আছে হচ্ছে 2 লাখ টাকা, আয় আছে 30,000 টাকা, বেতন আছে 20,000 টাকা, আর আয়কর মানে হচ্ছে উত্তোলন, যে উত্তোলনের জায়গায় জাস্ট আয়কর হবে আর বেতন হচ্ছে ব্যয়, তাই এটা বিয়োগ হয়েছে, বুঝছো? এরপরে দেখো, এরপরে যে প্রারম্ভিক মূলধন, একই নিয়মের অঙ্ক, একই নিয়মের অঙ্কগুলো আমরা স্কিপ করে আমরা সামনে আগালাম, ঠিক আছে? একই নিয়মের অঙ্ক, এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ, উত্তোলনের পরিমাণ কত, এগুলো আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা পারবা। মেন কথা হচ্ছে আমরা কিন্তু অঙ্কগুলো কিন্তু আমরা পারি, বুঝছো? অঙ্কগুলো পারি। আর তোমাদের যদি সমস্যা থেকে থাকে আমাকে বলবা, আমরা একটা লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাস নিব হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা হচ্ছে কবে? 13 তারিখে না, আমরা হচ্ছে 12 তারিখ সন্ধ্যা সন্ধ্যা 7টা থেকে আমরা লাইভ ক্লাস নিব। তোমরা সবাই চলে আসবে ওইখানে, যাদের যাতে ম্যাথে যত প্রবলেম আছে আমরা সব প্রবলেম সলিউশন করবো, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো, এরপরে যে ব্যবসার মুনাফার পরিমাণ কত, এটা মুনাফার পরিমাণ মানে কি, লাভের পরিমাণ কত, এইগুলো আসতেছে। তো এইগুলো আমরা আশা করি সবকিছুই পারি, ঠিক আছে? সবকিছু পারি বলতে এগুলো আমরা পারবো পারবো ইনশাল্লাহ। যারা যারা ম্যাথ করছে তারা এগুলো পারবো, আর যারা পারো না তাদের এখন এরা কইরা কোনো লাভ হবে না আশা করি, বুঝছো? কারণ এই যে সূত্রগুলো মুখস্থ করবে অটোমেটিক পারবা। এরপর দেখো লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 4 অধ্যায় চলে আসছে আমরা। লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এবার দেখো মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? বলতে কি মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? মূলধন জাতীয় লেনদেনকে অবশ্যই 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে ভাই? বুঝতে পারছো? এরপর দেখো মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, মূলধন জাতীয়। আচ্ছা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘমেয়াদের জন্য ক্রয় করা হয়, দীর্ঘমেয়াদী। আর এর টাকার অঙ্ক হচ্ছে মানে সবসময় বড় হয়, ঠিক আছে? আর মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে, মুনাফা জাতীয় লেনদেনের গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে স্বল্প মেয়াদে ক্রয় করা হয়, 1 বছরের ভিতরে থাকে, আর এর টাকার অঙ্কগুলো অনেক বেশি কম হয়, ঠিক আছে? এবার দেখো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ, এটা সম্পূর্ণ অর্থ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে? মূলধন জাতীয় আয় কিন্তু হবে না ভাই, ঠিক আছে? এই মূলধন জাতীয় আয় কিন্তু হবে না।
যদি এখানে বলতো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ যে আয়টা দিয়ে দিত তাহলে হচ্ছে মূলধন জাতীয় আয় হতো, কিন্তু বলছে সম্পূর্ণ অর্থ, বিক্রয়লব্ধ অর্থ মানে হচ্ছে সম্পূর্ণ অর্থ, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর দেখো নিজের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়, পুরানো কম্পিউটার বিক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, বুঝছো? কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রয় করা সম্পূর্ণ অর্থ, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে আসবে। ব্যাংকে বিনিয়োগের সুদ, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ মুনাফা জাতীয় আয়, বুঝছো ভাইয়া? বুঝছো? এরপর আমরা যাই, এরপর আমরা যা হচ্ছে পরবর্তী এমসিকিউতে। দেখো ব্যবসার জন্য ঋণ গ্রহণ করা হলো, ঋণ গ্রহণ করলে কি হবে, মূলধন জাতীয় প্রাপ্তি। মানে দেখো ঋণ কিন্তু আমরা বারবার গ্রহণ করবো না, ঠিক আছে? ঋণ সাধারণত একটা দীর্ঘমেয়াদের জন্য গ্রহণ করা হয়, আর এটা যেহেতু আমাদের কাছে টাকা আসতেছে আর তাই হচ্ছে এটা মূলধন জাতীয় প্রাপ্তি, বুঝছো? আশা করি পারো, এটা পারো। দেখো বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় খরচ, কোন জাতীয় ব্যয়, ঠিক আছে? বিদ্যালয়ের মাঠ উন্নয়ন, আচ্ছা মাঠকে কেউ প্রতিনিয়ত উন্নয়ন করবে না ভাইয়া, মাঠ কেউ প্রতিনিয়ত উন্নয়ন করবে না, তাই হচ্ছে এটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। তারপরে দেখো মূলধন জাতীয় ব্যয় কোনটি, মূলধন জাতীয় ব্যয় কোনটা, সেটা হচ্ছে বলছে জমি ক্রয়, যে মূলধন জাতীয় ব্যয়। মণিহারি হচ্ছে মুনাফা জাতীয়, পণ্য ক্রয় মুনাফা জাতীয়, ভাড়া প্রদান মুনাফা জাতীয়। এরপর দেখো মেশিনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন যন্ত্রাংশ সংযোজন বাবদ ব্যয় ৩,০০০ টাকা, কোন ধরনের লেনদেন? দেখো কোন একটা মেশিনের পিছনে আমরা যদি কোনো প্রকার খরচ করে থাকি সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? এবার দেখো কিন্তু মেশিনের বীমা খরচ, দেখো বীমা কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে দিয়ে থাকি, এই জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা এরপর দেখো কম্পিউটার ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রয়লব্ধ অর্থ, দেখো বুঝছে কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা মূলত কি করে থাকবে, ও হচ্ছে কম্পিউটার ক্রয় বিক্রয় করে থাকে। আচ্ছা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে কম্পিউটার কি, ওর কাছে কিন্তু কম্পিউটার সম্পদ না। নর্মালি একটা প্রতিষ্ঠানের কাছে কম্পিউটার কিন্তু সম্পদ, কিন্তু যারা কম্পিউটার নিয়ে ব্যবসা করে তাদের কাছে কিন্তু কম্পিউটারই হচ্ছে পণ্য, আর পণ্যের নামে কোনো হিসাব খোলা হয় না, এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট হবে, আর দেখো এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? সরি, বিক্রয়লব্ধ অর্থ, বিক্রয়লব্ধ এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, ঠিক আছে? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, বুঝতে পারছো? আশা করি বুঝছো। ওকে আমরা সামনে আগাই, সামনে আগাই। এরপরে দেখো এরপরে কি বলছে, ১৫৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ? মুনাফা জাতীয় সেটা হচ্ছে দেখো ওই যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, আর এই যে ঋণ গ্রহণ বাবদ প্রাপ্তি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আসবাবপত্র বিক্রয় বাবদ প্রাপ্তি এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, নগদে মূলধন আনায়ন এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। কোনটির ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়? দেখো কোনটির ফলে সম্পদ সম্প্রসারিত, মানে সম্পদ বৃদ্ধি পায় কোনটার মাধ্যমে? দেখো তো মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে, ঠিক আছে? মূলধন জাতীয় যদি আমরা কোনো ব্যয় করি তার মাধ্যমে হচ্ছে সম্পদ বৃদ্ধি পায় আমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে মূলধন জাতীয় ব্যয় দ্বারা কোনটি অর্জিত হয়? এটা হচ্ছে সম্পদ অর্জিত হয়, মূলধন জাতীয় ব্যয় দ্বারা সম্পদ অর্জিত হয়, বুঝছো? আশা করি ক্লিয়ার। এরপরে পরবর্তী এমসিকিউ বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ৫,০০,০০০ টাকা দিয়ে একটি জাপানি মোটর গাড়ি ক্রয় করা হলো এবং ২,২০,০০,০০০ টাকা আমদানি শুল্ক দেওয়া হলো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে এই যে দুইটা টাকায় যোগ হবে, কারণ কি জানো, কোন একটা স্থায়ী সম্পদের সাথে যত প্রকার খরচ হবে প্রত্যেকটা মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে হবে, আর ওই স্থায়ী সম্পদের ভিতরে আমরা লিখবো। তাই আমরা ৫,০০,০০০ টাকা দিয়ে যদি একটা মোটর গাড়ি কিনি আর ওর সাথে আমরা ২০,০০,০০০ টাকা আমদানি শুল্ক দিতে, তাহলে টোটাল হলো কত? ৭০,০০,০০০ টাকা, তাই অ্যান্সার হবে ৭০,০০,০০০ টাকা, ঠিক আছে? তারপরে দেখো যন্ত্রপাতি ক্রয়, আর এটা কোন নীতি অনুযায়ী জানো? এটা হচ্ছে ক্রয় মূল্য নীতি অনুযায়ী, ঠিক আছে? ক্রয় মূল্য নীতি অনুযায়ী এটা হচ্ছে এই যে স্থায়ী সম্পদের সাথে যত প্রকার খরচ আছে সব হচ্ছে যোগ হবে। এরপরে দেখো যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয়, এটা হচ্ছে দেখো যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদ কিনছি, ওর যে পরিবহন ব্যয়টা স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে যত প্রকার ব্যয় আছে প্রত্যেকটা ব্যয় হবে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো চলতি হিসাবকালে উপযোগিতা শেষ হয় কোনটি? দেখো চলতি হিসাবকালে মানে একটা স্বল্পমেয়াদী হিসাবকালে, মানে চলতি মানে কি ১ বছরের ভিতরে, তো বলছে চলতি হিসাবকালে উপযোগিতা শেষ হয় কোনটি? সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের বা মুনাফা জাতীয় আয়ের, ঠিক আছে? মুনাফা জাতীয় ব্যয় বা আয়ের, ঠিক আছে? মুনাফা জাতীয় ব্যয় বা আয়ের, যদি এখানে ব্যয় থাকতো আয় না থেকে ব্যয় থাকতো তবুও কিন্তু এটা অ্যান্সার, ঠিক আছে? মানে মুনাফা জাতীয় লেনদেনের চলতি হিসাবের ভিতরেই উপযোগিতা শেষ হবে। এরপরে দেখো, আমদানি পণ্যের জাহাজ ভাড়া প্রদান, আমদানি পণ্যের জাহাজ ভাড়া প্রদান এটা কি? আচ্ছা আমদানি পণ্যের জাহাজ ভাড়া প্রদান ৬,০০০ টাকা, এটা কোন ধরনের লেনদেন? অবশ্যই দেখো জাহাজ ভাড়া আমদানি পণ্যের এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, এটা আবার কেউ ভুল করে মূলধন জাতীয় লেনদেন দিও না, কারণ বলছে দেখো পণ্যের, দেখো যে কোনো একটা পণ্যের আমদানি পণ্যের জাহাজ ভাড়া, আমরা কি ভাড়া প্রদান করছি, তো ভাড়া তো আমরা মানে প্রতিনিয়ত প্রদান করতেই থাকবো, এই জন্য সেটা মুনাফা জাতীয় লেনদেন। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? এরপর দেখো বিনিয়োগের উপর অর্জিত সুদ কি হবে? এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, ঠিক আছে? মুনাফা জাতীয় আয়। এরপর দেখো রিধি ট্রেডার্স ২০২৩ সালে বিনিয়োগের সুদ পেল ৪০,০০০ টাকা, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা ছিল ২৪ সালের। রিধি ট্রেডার্সের দেখো যদি এরকম বলে সুদ পাইছে দেখো ৪০,০০০ টাকা, ৫,০০০ টাকা হচ্ছে বিগত বছরের। দেখো আমরা আয় আর প্রাপ্তির মধ্যে একটা পার্থক্য বুঝবো, ঠিক আছে? আয় কি, আয় জিনিসটা কি, আর প্রাপ্তি মানে কি? আচ্ছা প্রাপ্তি মানে হচ্ছে সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ টাকা মানে হচ্ছে বিগত বছর, বিগত, বর্তমান আর হচ্ছে অগ্রিম, ঠিক আছে? অগ্রিম সব মিলায় হয় হচ্ছে প্রাপ্তি।
আর আয় হচ্ছে শুধুমাত্র বর্তমান বছর। আয় দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র বর্তমান বছর। তো এখানে বলছে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 35,000 টাকা। না, এই যে প্রাপ্তি এটা হচ্ছে মূলধন জাতীয় আয়, মানে দেখো এই 40,000 টাকার মধ্যে 5,000 টাকা হচ্ছে 24 সালের, মানে বিগত বছর। তো বিগত আর বর্তমানটা বর্তমান সব মিলে হচ্ছে প্রাপ্তি হয়, কিন্তু ওরা বলছে প্রাপ্তি দিচ্ছে হচ্ছে 35,000 টাকা। না, প্রাপ্তি হবে হচ্ছে 40,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এই যে মূলধন জাতীয়, সরি এবার এই দেখো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কি মুনাফা জাতীয় না, তাই এটা কিন্তু মূলধন জাতীয় হবে না, মূলধন জাতীয় না। এটা তো যদি এখানে থাকতো মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে এটা অ্যান্সার হইতো। এবার দেখো মুনাফা জাতীয় আয়, এই যে মুনাফা জাতীয় আয় মানে কি, আয় মানে হচ্ছে শুধুমাত্র বর্তমান বছর। দেখো 40,000 টাকার 5,000 টাকা যদি আগের বছরে থাকে তাহলে বর্তমান বছরের কত, বর্তমান বছরের অবশ্যই 35,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে গ। আশা করি সব সম্পূর্ণভাবে ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, এর পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। পরবর্তী এমসিকিউতে কি আছে একটু দেখো ভাইয়া। মোট মুনাফা মোট মুনাফা জাতীয় প্রদানের চলতি বছরের অংশকে কি বলে? মোট মুনাফা জাতীয় প্রদানের চলতি বছরের অংশকে কি বলে? দেখো মুনাফা জাতীয় প্রদানের, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়ের চলতি বছরের অংশকে কি বলে? মানে চলতি বছরের অংশকে বলে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, ব্যয়। দেখো আমরা দেখলাম না আয় মানে কি, আয় মানে হচ্ছে শুধুমাত্র বর্তমান বছর, আর প্রাপ্তি মানে হচ্ছে বর্তমান বিগত সব মিলায় সেম কাহিনী। ব্যয়ও, ব্যয় মানে হচ্ছে শুধুমাত্র বর্তমান বছর, বর্তমান বছর। ঠিক আছে, বর্তমান বছর। কিন্তু যদি বলতে প্রদান, প্রদান মানে হচ্ছে কি সেম কাহিনী, যে বিগত, বিগত, অগ্রিম, বর্তমান, বর্তমান অগ্রিম সব মিলায়। ঠিক আছে, বর্তমান অগ্রিম সব মিলায়। এরপরে দেখো আসমা এন্টারপ্রাইজের বলছে যে আসমা এন্টারপ্রাইজের 2024 সালে শেয়ারের বিনিয়োগ থেকে প্রাপ্তি 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা 23 সালের। বলছে দেখো দেখো 24 সালের হিসাব করতেছি, 23 সালের আছে। তো সব পুরো টাকাটা কি হবে, যে 50,000 টাকা পুরো টাকাটা হচ্ছে মানে প্রাপ্তি হবে, প্রাপ্তি পুরো টাকাটা হচ্ছে প্রাপ্তি। ঠিক আছে, বলছে মুনাফা যাতে আয় কত হবে। তোমার কাছে যদি প্রশ্ন করি ভাই আয় মানে কি, আয় মানে হচ্ছে শুধুমাত্র বর্তমান বছরেরটা। তো এখানে 50,000 টাকা থেকে আমরা কি করবো, এই 10,000 টাকা বাদ দিব, তাই না? এইখানে হচ্ছে 40,000 টাকা হচ্ছে অ্যান্সার, যেহেতু বলছে আয় কত। যদি বলতো প্রাপ্তি কত তাহলে হচ্ছে পুরো 50,000 টাকাই হতো। ঠিক আছে, আচ্ছা আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা চলে আসি। দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনটি, মুনাফা জাতীয় ব্যয় সে দেখো ঋণ প্রদান, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান, প্রদান বা ব্যয়। উপভাড়া হচ্ছে আয়, মুনাফা জাতীয় আয়। তারপর বলছে মেশিন ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। আর হচ্ছে পণ্য ক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো কোনটি মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান কোনটি মুনাফা জাতীয় প্রদান? সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। এই যে ভাড়া পরিশোধ, এই যে মুনাফা জাতীয় প্রদান। শেয়ার ক্রয় মূলধন জাতীয়, দেনাদারকে পরিশোধ, আহ দেনাদারকে পরিশোধ। আর হচ্ছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয়। ঠিক আছে, আর দেনাদারকে পরিশোধ তো মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তো ভাড়া পরিশোধ এটা হচ্ছে অ্যান্সার। ভাড়া পরিশোধ আর এটাও হয়। ঠিক আছে, দেখো ভাড়া পরিশোধ আর এই যে দেনাদারকে পরিশোধ এই দুইটাই কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, তো এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে যে ভাড়া পরিশোধ হচ্ছে ব্যবসার নিয়মিত ব্যয়। ঠিক আছে, যা নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিশ্চিত হয়, তাই এটি মুনাফা জাতীয় ব্যয়। বুঝছো, কিন্তু একটা পজিশনে কিন্তু দেনাদার নাও থাকতে পারে। বুঝছো, এই জন্য হচ্ছে এটা হচ্ছে প্রপারলি অ্যান্সার। বাট এই যে ভাড়া পরিশোধ থেকে যদি এখানে অন্য কিছু থাকতো তবে সেই ক্ষেত্রে দেনাদার পরিশোধকে অ্যান্সার আমরা হিসেবে গ্রহণ করতাম, দেনাদারকে পরিশোধ। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর হচ্ছে 168 নম্বর। দেখো বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? বৈদ্যুতিক খরচ পরিশোধ 12,000 টাকা, যার মধ্যে বৈদ্যুতিক কেবল ক্রয় 9,500 টাকা এবং কেবল পরিবহন ব্যয় হচ্ছে 10,000 টাকা। দেখো আমরা খরচ পরিশোধ করছি কত, 12,000 টাকা। এই যে কেবল ক্রয়, আচ্ছা বৈদ্যুতিক কেবল আমরা কি প্রত্যেকদিন কিনবো ভাইয়া? না, অবশ্যই কিনবো না। বলছে কেবলের পরিবহন ব্যয়, কেবল যেহেতু প্রত্যেকদিন কিনবো না তাহলে কেবল কিন্তু প্রত্যেকদিন পরিবহনও করবো না। আর যদি কোনো লেনদেন আমরা 1 বছরের ভিতরে একাধিকবার না করি সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাই এই যে টোটাল খরচ হচ্ছে কত, আমাদের মূলধন জাতীয় ব্যয় 9,500 আর 500 হচ্ছে 10,000 টাকা। আর 10,000 টাকা থেকে আমরা যদি 12,000 মাইনাস 10,000 দিই তাহলে হচ্ছে আসতেছে 2,000 টাকা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2,000 টাকা, মুনাফা জাতীয় ব্যয়। বুঝছো, বাকি যে টাকাটা আছে মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। এরপর দেখো এরপর আছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ দেখো বেঙ্গল ট্রেডার্স ভাড়া বাবদ 70,000 টাকা প্রদান করে, যার মধ্যে 10,000 টাকা পূর্ববর্তী বছর এবং 15,000 টাকা পরবর্তী বছরের। এক্ষেত্রে মুনাফা জাতীয় ব্যয় কত? ব্যয় মানে হচ্ছে শুধুমাত্র বর্তমান বছরের টাকা। এই জন্য আমরা কি করবো, 70,000 টাকা থেকে এটা আর এটা বিয়োগ করে দিব। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 45,000 টাকা। এই যে 70,000 টাকা থেকে আমরা এটা আর এটা বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার আসতেছে 45,000 টাকা ভাইয়া। এরপর দেখো যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয়ে ভুল হবে? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে? সেটা হচ্ছে অবশ্যই নিট মুনাফা নির্ণয় ভুল হবে। এই বুঝো তোমরা। দেখো আমরা যদি ব্যয়কে না লিখি, আমরা যদি ব্যয়কে আমরা যদি ঠিক মতো না লিখি তাহলে কি হবে, আমাদের মুনাফায় ঝামেলা হয়ে যাবে না? তাই হচ্ছে এটা মুনাফা নির্ণয় ভুল হবে। এরপরে দেখো বলছে যে সুরমা কেমিক্যাল তার মশক নিধনের জন্য কার্যকরী কেমিক্যাল আবিষ্কারের জন্য গবেষণা বাবদ 5 লাখ টাকা ব্যয় করে। এটি তাদের কোন ধরনের ব্যয়? এটা
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পণ্যের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে হচ্ছে তিনটা, তোমরা মেন বইতে পেয়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়, একটা হচ্ছে যে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, আর যে পণ্যের গবেষণা ব্যয়। এই তিনটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তোমাদের বইতে দেওয়া আছে। নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা অবশ্যই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মাত্র বললাম। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটা? অবশ্যই তিনটা আছে, ব্যবসা স্থানান্তর ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, আর বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, যে নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যে ব্যবসা স্থানান্তর ব্যয় এটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়বে। এবার দেখো বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যাধিক ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এরপরে 175 নম্বর বলেছে, একটি ব্যবসা 4 বছরের জন্য বিজ্ঞাপন খরচ 20,000 টাকা প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় কত হবে? আচ্ছা, ফার্স্টে তোমার কাছে কোশ্চেন যদি আমি করি, ভাই ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে এই বছরের সাথে সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে ব্যয়। তো দেখো 4 বছরের টাকা কত? 20,000 টাকা। দেখো 20,000 রে তুমি করবা কি, যা দেওয়া থাকে তাই দিয়ে ভাগ করবা, আর যা বের করবো তাই দিয়ে গুণ করবো। তো আমাদের হচ্ছে ব্যয় কত হবে? তো দেখো 4 বছরের ভিতর এই বছরের ব্যয়টা আমরা বের করবো না, ব্যয় মানে কি শুধুমাত্র এই বছর। আর যদি প্রদান বলতো তাহলে হচ্ছে সব বছর হইতো। তো যেহেতু আমরা 1 বছরের টাকা বের করবো, তাই 20,000 যা দেওয়া আছে তাই দিয়ে ভাগ, আর 1 দিয়ে গুণ। 20,000 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 × 5 = 20, আর এটা হয়ে যাচ্ছে 5,000 টাকা। অ্যান্সার হবে হচ্ছে 5,000 টাকা। আশা করি ক্লিয়ার, বুঝছো? এই যে 1/4 দ্বারা কেন ভাগ করলাম, এটা কি বুঝতেছো তোমরা? এরপরে দেখো, এরপরে হচ্ছে 176 নম্বর, বিজ্ঞাপন 5 বছরের জন্য 10,000 টাকা প্রদান করা হলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, দেখো আমরা 5 বছরের জন্য প্রদান করতেছি কত? 10,000 টাকা। দেখো এই 10,000 টাকাটা এটা কত বছরের টাকা? 10,000 টাকা এটা হচ্ছে 5 বছরের টাকা। তাই আমরা করবো কি, 5 দ্বারা ভাগ করবো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে মানে মানে কি বলছে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে এই বছরের টাকাটা বাদ দিয়ে আমরা সবসময় টাকাটা দেখাবো। মানে দেখো 5 বছরের টাকা দেওয়া আছে না, এখানে কয়টা বছর আছে? 1, 2, 3, 4, 5। তো আমরা করবো কি, প্রথম বছরটা বাদ দিব। এই বছর আমরা অঙ্ক করতেছি না, এই বছরটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে অগ্রিম দেওয়া আছে। আর এই যে বিজ্ঞাপন বাবদ দেখালেন আমরা বড় অঙ্কে ব্যয় করছি, এটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে 4টা, 1, 2, 3, 4টা। তাই আমরা করবো কি, 10,000 যা দেওয়া আছে তাই দিয়ে ভাগ করবো। 5 বছরের দেওয়া আছে তাই 5 দিয়ে ভাগ। আর আমরা বিলম্বিত বের করতেছি, বিলম্বিত হচ্ছে 4 বছর, 4 দ্বারা গুণ। তাহলে 5 দুগুণে 10, আর 4 দুগুণে হচ্ছে 8,000। এটা 8,000 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর না বুঝলে এগুলো একটু বলে, এগুলো আমি অনেক বেশি ব্যাখ্যা করতেছি না, আসলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, বুঝছো? এরপরে দেখো কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এই যে দেখো, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় বা যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আর দেখো সরি সরি যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় মানে এটা হচ্ছে অবচয় মেবি, ঠিক আছে, এটা হচ্ছে অবচয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আহ হ্যাঁ, অবচয়। আর দেখো ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই যে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়, এইটাতে বলে, এটার অপর নাম হচ্ছে অবচয়, ঠিক আছে। অবচয় মানে হচ্ছে যন্ত্রপাতি আমরা যে ব্যবহারটা করি, এই ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে অবচয়, ঠিক আছে। যদি মুনাফা জাতীয় ব্যয় কি হবে, এটা হচ্ছে অ্যান্সার, গ নম্বর হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। অবচয় অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এরপরে দেখো, এবার হচ্ছে 178 নম্বর, প্রকৃতি অনুযায়ী লেনদেন সমূহকে ভাগ করা যায় কত ভাগে? একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়, তার মানে হচ্ছে 1 আর 2, ঠিক আছে। এরপর দেখো মূলধন জাতীয় আয়ের বৈশিষ্ট্য হলো, মূলধন জাতীয় লেনদেন অবশ্যই অনিয়মিত হবে, অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ, অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। স্থায়ী সম্পদ বিক্রয় হতে পাওয়া যায়, অবশ্যই তার তিনটাই অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল এটা। এরপর দেখো রাকিব ট্রেডার্স যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এই লেনদেন দ্বারা রাকিব ট্রেডার্সের কি হবে? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, দেখো খরচ বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর দেখো বলছে স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে আর চলতি সম্পদ হ্রাস পাবে। দেখো যন্ত্রপাতি কেনার ফলে কখনো খরচ হয় না, তাই এটা অ্যান্সার হবেই না, বাকি দুটো অ্যান্সার। বাংলা কথা, বুঝছো? আর স্থায়ী সম্পদ তো বৃদ্ধি পাচ্ছে, চলতি সম্পদ হ্রাস পাচ্ছে কিভাবে জানো? নগদ টাকা দিয়ে দিচ্ছ না, এটার ফলে চলতি সম্পদ হ্রাস পাচ্ছে। এবার দেখো, এরপরে বলছে মূলধন জাতীয় ব্যয় হলো যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয়, অবশ্যই যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, অবশ্যই যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়। এই যে ক্ষয় মানে কি? অবচয়। অবচয় কি অ্যান্সার হবে? অবশ্যই না, অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, এটা হবে না। আমাদের বলছে মূলধন জাতীয় কোনটা, সেটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় পরিবহন আর সংস্থাপন, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, এরপরে হচ্ছে ব্যাংক জমাকৃত অর্থের সুদ প্রাপ্তি 500 টাকা। লেনদেনটি মুনাফা জাতীয় হওয়ার কারণ কি? জমাকৃত অর্থের সুদ প্রাপ্তি, এটি স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এটি অনিয়মিত ভাবে ঘটে, অবশ্যই নিয়মিত ভাবে ঘটবে, এটা হচ্ছে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, বুঝছো? অনিয়মিত ভাবে ঘটে, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, কিন্তু আমরা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন করতেছি, বুঝছো? এবার দেখো 183 নম্বর, মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে সম্পর্ক হতে পারে। দেখো অবশ্যই হতে পারে, কিভাবে? দেখো প্রাপ্তি আয় অপেক্ষা বড়। আচ্ছা, প্রাপ্তি ও আয় সমান, প্রাপ্তি আয় অপেক্ষা ছোট। এই যে এটা কখনোই সম্ভব না, ঠিক আছে, বাকি দুটো হচ্ছে অ্যান্সার। এই যে প্রাপ্তি আয় অপেক্ষা ছোট, এটা কোনোভাবেই সম্ভব না। ওকে, এরপরে দেখো এখানে একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, তোমরা একটু ব্যাখ্যাটা দেখে নিও। এরপরে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাদের তিনটা করেছি। দেখো ব্যবসা স্থানান্তর ব্যয়, তারপরে নতুন পণ্যের গবেষণা ব্যয়, আর বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এটা হচ্ছে অ্যান্সার হবে না। ওকে ভাইয়া, ওকে। এরপর দেখো যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, এর ফলাফল কি দাঁড়াবে? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, নিট মুনাফা কি হবে? দেখো তো, আমরা যদি নিট মুনাফা
হ্রাস পাবে। বলছে দেখো মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয়কে তুমি যদি মুনাফা জাতীয় ব্যয়কে দেখায় দাও, তাহলে দেখো আমাদের ব্যয়ের পরিমাণ আমরা বেশি দেখাচ্ছি না, ব্যয় আমরা বেশি দেখাচ্ছি না, আর ব্যয় যদি আমরা বেশি দেখাই তাহলে মুনাফা অবশ্যই কমে যাবে। আচ্ছা, এবার দেখো সম্পদ হ্রাস পাবে। দেখো আমরা মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে মূলত সম্পদ অর্জন করতে পারি। এই এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম একটু মানে একটু হাই লেভেল কোশ্চেন তোমাদের জন্য না। দেখো মূলধন জাতীয় ব্যয় যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে সম্পদ অর্জন করি, ঠিক আছে? আর যদি নিট মুনাফা হ্রাস পাচ্ছে, হ্যাঁ সম্পদ হ্রাস পাচ্ছে, হ্যাঁ সমাপনী মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। দেখো মুনাফা যদি কখনো হ্রাস পায় মালিকানা সত্ত্ব অটোমেটিক হ্রাস পায়। তাই অ্যান্সার হচ্ছে চারটাই। একটু কঠিন আছে এটা, এ যদি না বুঝো স্কিপ দাও, এরকম আসার সম্ভাবনা অনেক কম। যারা আছে যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডে আছে তারা একটু দেখে নাও। এরপর দেখো স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, এটা কোন ধরনের? সেটা হচ্ছে দেখো তো স্বল্প সময়ের মধ্যে এই যে দালান কোঠার ভাড়া, আচ্ছা ভাড়া শুধু কিন্তু দালান কোঠা বলে নাই, বলছে ভাড়া বলছে, অবশ্যই সেটা স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়। অগ্রিম প্রদত্ত খরচ অবশ্যই। আর শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, আচ্ছা বলছে লভ্যাংশ, নট শেয়ারে বিনিয়োগ, বলছে শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ। তাই অ্যান্সার হবে তিনটাই। আশা করি ক্লিয়ার। এরপর দেখো বলছে 187 নম্বর, রনির ব্যয়িত 80,000 টাকা কি হিসেবে গণ্য হবে? আচ্ছা উদ্দীপকটা আমাদের আসলে ওঠে নাই, উদ্দীপকটা মেবি ওঠে নাই, হ্যাঁ উদ্দীপকটা আসলে ওঠে নাই, তাই আমরা স্কিপ দিই, আমরা হচ্ছে 179 নম্বরে চলে যাই। সেটা দেখো মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তার ব্যবসার জন্য 50,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং সংস্থাপন ব্যয় বাবদ 5,000 টাকা ব্যয় করলেন। তিনি 2021 সালের ডিসেম্বর মাসে 3500 টাকা বিক্রয় করলেন। এই সময় যন্ত্রটির অবচয় বাদে মূল্য 34,000 টাকা। বলছে ভাই এটা তো পারবে না মনে হচ্ছে, এটা কঠিন আছে ভাই। যশোর বোর্ড 24 দেখছো কত কঠিন প্রশ্ন করছে, এটা কিন্তু অনেক কঠিন একটা প্রশ্ন। আচ্ছা একটু দেখি আমরা। দেখো বলছে প্রথম হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। দেখো আমরা কি শিখি, জানুয়ারি ব্যবসার জন্য 50,000 টাকা দিয়ে একটি মূল্যের যন্ত্রপাতি কিনছি, যন্ত্রপাতি এই সংস্থাপন ব্যয় বলতো 5,000 টাকা। ওকে, এই যে 50,000 আর 5,000 তাহলে কি হবে? 55,000 টাকা। অবশ্যই 55,000 টাকা। অবশ্যই যে কোনো একটা স্থায়ী সম্পদ কিনলে স্থায়ী সম্পদ কেনার সাথে যত প্রকার খরচ আছে সবকিছু তার ভিতরেই যাবে, ঠিক আছে? সবকিছু এই স্থায়ী সম্পদের ভিতরেই বসবে, এই জন্য হচ্ছে 55,000 টাকা। বলছে 4 বছরে উক্ত যন্ত্রের মোট অবচয় কত হয়েছে। বলছে দেখো আহ বলছে এ সময় যন্ত্রটির অবচয় বাদে মূল্য, এটা একটু কঠিন বুঝছো, একটু কঠিন, এটা করতে একটু সময় লাগবে। আমি এটা স্কিপ দিতে চাচ্ছি কিন্তু তোমরা আবার কি নাকি ভাববা, তাই আমি করে দিচ্ছি, ঠিক আছে? এটা করতে একটু সময় লাগবে। দেখো আমাদের যন্ত্রপাতির মূল্য ছিল কত, দেখো তো ভাইয়া, মূল্য ছিল হচ্ছে 55,000 টাকা। এবার দেখো আহ বলছে 2021 সালে এর অবচয় বাদে মূল্য ছিল, 2021 সালে এর অবচয় বাদে মূল্য ছিল হচ্ছে 34,000 টাকা। তো আমাদের মেশিনের মূল্য থেকে আমরা যদি অবচয় বাদে মূল্যটা বিয়োগ করি তাহলে আমাদের কি বেরোয় যাবে? অবচয় বেরোয় যাবে না? তাহলে দেখো তো অবচয় কত আসতেছে, 4 বছরের অবচয়। দেখো 18 সালে কিনছি মানে 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 21 সালের ডিসেম্বর মাস মানে 4 বছর। 4 বছর পর অবচয় বাদে মূল্য দিচ্ছে 34,000 টাকা। তো আমরা একটু বিয়োগ করি। দেখো এখানে থাকতেছে 6,000 মানে 40,000, 50,000 মানে 21,000 টাকা। এই যে 21,000 টাকা হচ্ছে অবচয়, এই যে 4 বছরের অবচয় কত? 21,000 টাকা। এইটা তোমরা বোঝো নাকি বলো? মানে স্যার আমাদের অবচয় বাদে মূল্য দিচ্ছে হচ্ছে 34,000 টাকা 4 বছর পরে। তো আমরা যদি মেশিনের মোট মূল্য থেকে অবচয় বাদে মূল্যটা বিয়োগ করি তাহলে আমরা অবশ্যই অবচয়টা পেয়ে যাবো। তো 4 বছরের অবচয় হচ্ছে 21,000 টাকা। এখন বলছে যে বলছে 4 বছরে উক্ত মেশিনের মোট অবচয় কত হবে? অবচয় হয়ে 21,000 টাকা। ইজি আছে, মানে একটু বুঝলে আর কি ইজি আছে, ঠিক আছে? সবার জন্য আসলে কোশ্চেনটা না, যশোর বোর্ডে একটু এরকম কোশ্চেন করে থাকে বুঝছো। তারপর দেখো বলছে যে উদ্দীপক অনুযায়ী মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? আয়ের পরিমাণ দেখো আমাদের, আমরা মেশিনটা বিক্রয় করছি, আমাদের দেখো মেশিনের বর্তমান মূল্য ছিল হচ্ছে 34,000 টাকা, ঠিক আছে? 34,000 টাকা ছিল হচ্ছে মেশিনের বর্তমান মূল্য। এবার দেখো 34,000 টাকার মালটা আমরা বিক্রি করছি কত টাকা দিয়ে? 34,000 টাকার মালটা আমরা বিক্রি করছি হচ্ছে 35,000 টাকা দিয়ে। 34,000 টাকার একটা জিনিস আমরা বিক্রি করছি 35,000 টাকা দিয়ে, তাহলে আমাদের লাভ কত বলো তো এখান থেকে? 1,000 টাকা। এই অঙ্কগুলা তোমরা ইন্টার লাইফে উঠলে তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একটা অধ্যায় পাবা, দৃশ্যমান অদৃশ্যমান হিসাব রক্ষণ, ওইখানে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবা। অ্যান্সার হবে হচ্ছে 1,000 টাকা, বুঝছো? এরপর দেখো এরপর দেখো উদ্দীপকের ব্যবসার মূলধন জাতীয় ব্যয় কত? মূলধন জাতীয় ব্যয় দেখো 50,000 টাকা দিয়ে তো একটা যন্ত্রপাতি কিনছে আর সংস্থাপন ব্যয় হচ্ছে 5,000 টাকা। তাহলে এর মূলধন জাতীয় ব্যয় কত হবে? 55,000 টাকা অবশ্যই হবে। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? দেখো যে যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা না, আর বিজ্ঞাপন খরচ 3 বছরের জন্য। তো দেখো এই যে যন্ত্রপাতির অবচয় আছে 10,000 টাকা, এটা তো মুনাফা জাতীয় ব্যয়। আর বলছে বিজ্ঞাপন খরচ আমরা দিচ্ছি কত বছরের জন্য? 3 বছরের জন্য। তো 3 বছরের ভিতরে এই বছরে যে আমরা অঙ্কটা করতেছি এই বছরটা খরচ হয়ে যাবে না? আমরা কি করবো, যে 15,000 রে ভাগ করবো 3 দিয়ে, গুণ করবো 1 দিয়ে, বের হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে 10,000 আর 5,000 হলে কত? 15,000 টাকা। তাই অ্যান্সার হবে পদার্থ। আশা করি ক্লিয়ার নাকি জানি না ভাই, আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আগাচ্ছি। আচ্ছা এরপর দেখো এখানে উদ্দীপকটা দেখা যাচ্ছে না, আমরা একটু স্কিপ দিয়ে 194 নম্বর প্রশ্নে চলে আসলাম। 194 নম্বর প্রশ্ন বলছে 2022 সালের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? একদম হুবহু একই টাইপের প্রশ্ন। আর এটা একটু তোমরা সলভ করে আমাকে জানাবা। এরপরে দেখো মুনাফা
মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হয়, প্রাপ্তির পরিমাণ সেম কাহিনী, একই টাইপের প্রশ্ন। এটা একটু সলভ করে তোমরা আমাকে জানাবা। আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। বলছে মুনাফা জাতীয় ব্যয় কত হয়, দেখছি সেম কাহিনী একই, তাহলে আমরা স্কিপ দিতে পারতেছি। বলছে মিলনের মূলধন জাতীয় আয় কত, একদম একই টাইপের প্রশ্ন। আশা করি এগুলো তোমরা পারবা। অনেক বেশি মানে বুকটুক আমার ব্যথা করতেছে, তো আমার ছোট ভাইকে এখন হচ্ছে তোমাদের এমসিইউ ক্লাসে নিতে পাঠাচ্ছি, দেখো ওর ক্লাসগুলো কেমন হচ্ছে। ওর নাম হচ্ছে আব্দুর রহিম মুন্না। ও কিন্তু হিসাব বিজ্ঞানে 99 পাইছে ভাইয়া, ঠিক আছে, 99। অনেক ভালো একটা স্টুডেন্ট। ও কিন্তু যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে কমার্স থেকে তৃতীয় স্থান অধিকার করছে, ঠিক আছে ভাইয়া। তো তোমরা ওর ক্লাসটা একটু দেখে নাও, দেখো কেমন অবস্থা, তারপরে দরকার হলে আমি আবার ফিরে আসতেছি। ঠিক আছে, তো তাহলে আমরা আজকে আমাদের হিসাব বিজ্ঞানের টপ 500 এমসিকিউ সমাধানের যাত্রা এই এমসিকিউর মাধ্যমে শুরু করতেছি। ঠিক আছে, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তোমাদের পরীক্ষার জন্য ভালো ফলাফলের কামনা নিয়ে আমি এমসিকিউটা শুরু করতে যাচ্ছি। চলো, প্রথমে এই সমাধান করার আগে আমাদের অঙ্কটা ভালোভাবে পড়তে হবে। দেখো কি বলছে, যে 2020 সালে সৌমিক ট্রেডার্সের লেনদেন ছিল নিম্নরূপ। তাহলে দেখি আমরা একটু কি বলছে, ভাড়া প্রাপ্তি। দেখো ভাড়া প্রাপ্তি মানে টাকা আমরা পাইছি, তার মানে এটা হচ্ছে আয়। 3 বছরে 15,000 টাকা বেতন প্রদান। দেখো প্রদান মানে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় 2 বছরে। কমিশন প্রাপ্তি 4,000 টাকা। দেখো প্রাপ্তি লেখাই রয়েছে, তার মানে এটা হচ্ছে আয়। মজুরি প্রদান, প্রদান লেখা রয়েছে মানে এটা আমরা দিয়ে দিছি, অর্থাৎ এটা আমাদের ব্যয় হয়েছে। তাহলে এবার দেখো আমাদের 202 নম্বর এমসিকিউতে কি বলছে, যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এখন তোমার একটা কথা মনে রাখতে হবে, যে মুনাফা জাতীয় আয় ব্যয়, ঠিক আছে, মুনাফা জাতীয় আয় ব্যয় আমরা 1 বছরের ধরে থাকি। কয় বছর ভাইয়া? 1 বছর। অর্থাৎ তুমি 1 বছরের বেশি থাকলে সেটাও কাউন্ট করা যাবে না, কিংবা 1 বছরের বেশি কম কোনোটাই আমরা গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয় প্রদান, তাহলে দেখো প্রদান লেখা রয়েছে, তার মানে এটা ব্যয়। এটা কয় বছরে? 2 বছরে। তাহলে এই 20,000 কয় বছরের টাকা? 2 বছরে। তাহলে 20,000কে তুমি ভাগ দিবা 2 বছর দিয়ে। 2 বছর দিয়ে ভাগ দিলে কত হয় ভাইয়া? 10,000 টাকা। তাহলে এই যে 1 দিয়ে গুণ করলা, তাহলে 10,000 হচ্ছে তোমার 1 বছরে। এরপরে আর কি আছে দেখো, পরে দেখো একটু তুমি, মজুরি প্রদান। দেখছো এটা এটা কয় বছরে বলা নেই, কিছু বলা না থাকলে সাধারণত আমরা 1 বছর ধরে থাকবো। তাহলে 3,000 টাকা। তাহলে দেখো বেতন বাবদ আমার 1 বছরে 10,000 টাকা, আর প্রদানে 3,000। তাহলে টোটাল আমার কত হলো? 13,000। তাহলে মুনাফা তো ব্যয়ের অ্যান্সার কত? 13,000। এই যে কদ একটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরবর্তী এমসিকিউতে আমরা যেতে থাকি। পরের এমসিকিউ বলছে যে উপযুক্ত তথ্যের আলোকে, অর্থাৎ উপরে যে তথ্যগুলো দিছিল সেই তথ্যের আলোকে আমাদেরকে সমাধান করতে হবে। দেখো মুনাফা জাতীয় আয়, আমি আগেই আরো একবার বলে নিই, যে আয় ব্যয় আমরা ধরে থাকি কয় বছর ভাইয়া? 1 বছরের জন্য। দেখো ভাড়া প্রাপ্তি 3 বছরে। তাহলে দেখো 3 বছর আমি পেয়েছি, তাহলে দেখো 1 বছর হচ্ছে আমার খরচ, বা 1 বছর হচ্ছে আমার আয়। ঠিক আছে, আয় হলে আমার আয়, যদি মুনাফাতে ব্যয় হয় তাহলে সেটা হচ্ছে খরচ। ঠিক আছে, আর বাকি যে 2 বছর রয়েছে, 3 বছরে 2 বছর হচ্ছে এটা আমার অগ্রিম, সেটা তোমার লাগবে না। তাহলে দেখো, তাহলে আমি কি করব, যা থাকবে তাই দিয়ে ভাগ। দেখো ভাড়া 3 বছরে, 15,000 টাকা, তাহলে কয় বছরে দেওয়া আছে ভাইয়া? 3 বছরে। তাহলে যা দেওয়া থাকবে তাই হচ্ছে আমার ভাগ করতে হবে তাও দিয়ে। এবং আমার লাগবে কয় বছর? মুনাফা তো আয় ব্যয় আমরা 1 বছর ধরে থাকি, তাহলে আমার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করলে দেখবে তুমি ক্যালকুলেটারে 5,000 আসবে। ঠিক আছে, এবার দেখো কমিশন প্রাপ্তি, কিছু বলা নেই, তার মানে এটা। তাহলে 4 আর 5 কত ভাইয়া? 9,000। তাহলে এখানে আমাদের কি, প্রথম অ্যান্সারটা আমাদের সঠিক। হ্যাঁ, মুনাফা আয় 9,000। ওকে, এবার দেখো মুনাফা জাতীয় ব্যয়। দেখো আমরা একটু আগেই করছিলাম যে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 13,000 টাকা। তার মানে এইখানে তো এই আনসারটা ভুল। এই আনসারটা যদি ভুল হয়, তাহলে তোমার আর পরেরটা করে দেখার কোনো প্রয়োজন নাই। কারণ যেহেতু আমরা ভুলটাকে পেয়েই গেছি, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ভাইয়া যে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3, 1 আর 3। ওকে, তো চলো পরের এমসিকিউতে যাই আমরা। এখানে দেখো ব্যাখ্যাও দেওয়া আছে। ও একটু বেশি উপরে উঠে গেল, একটু নিচে নামিয়ে নিই। দেখো আমরা পরের উদ্দীপকটা পড়ি। সাইনি একজন কম্পিউটার ব্যবসায়ী। তার ব্যবসায়ের বিজ্ঞাপনের জন্য 30,000 টাকা 5 বছর। তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া, বিজ্ঞাপনের টাকা আমি কয় বছরে দিয়েছি? হ্যাঁ, 5 বছরের জন্য দিয়েছি। বর্তমান অর্থ বছর, তাহলে বর্তমান অর্থ বছর আমরা সাধারণত 1 বছর ধরে থাকি। তাহলে তোমরা আমাকে নিঃসন্দেহে তোমরা বুঝতেই পারছো এখানে আমরা কি করব, যা দেওয়া আছে তাই দিয়ে ভাগ। তাহলে দেখো আমরা কি বের করছি, অর্থ বছরের বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন বলতে খরচ বোঝাচ্ছে। তাহলে দেখো এই যে 30,000 টাকা, সরি, এই 30,000 টাকা কয় বছরের টাকা তোমার? 5 বছরের। তাহলে এর আমরা ভাগ করবো কত দিয়ে? 5 বছরের। আর অর্থ বছর আমরা 1 বছর ধরি, তাই তাহলে 1 দিয়ে গুণ। তাহলে 30,000 ভাগ করলে হবে 6,000 টাকা। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার কোনটা? 6,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই ভাইয়া? পরের এমসিকিউ দেখো, সায়নির বইতে উক্ত লেনদেনটি হিসাবভুক্ত হবে। দেখো মুনাফা জাতীয় ব্যয়, তাহলে দেখছিলাম আমি আগেই বলছি অনেক, যে মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়, আয় অথবা ব্যয় আমরা কয় বছর ধরে থাকি? 1 বছর। তাহলে দেখো তোমরা 1 এর 5 অংশ, অর্থাৎ 5 দিয়ে ভাগ করবো আর 1 দিয়ে গুণ করবো। তাহলে এটা তো আমাদের সঠিক, কারণ আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় 1 বছর ধরবো। ঠিক আছে, এবার পরেরটা কি বলছে,
4/5 দেখো টোটাল বছর কয়টা 5 বছর, তার থেকে 1 বছর যদি খরচ হয় বাকি থাকে কয়টা 4 বছর। এখন দেখো আমরা বিলম্বিত দ্বারা কি বোঝাই জানো, বিলম্বিত বুঝে আমরা অগ্রিমকে বোঝাই। দেখো বিজ্ঞাপন বাবু তুমি যেহেতু 5 বছরে 30,000 দিয়েছো 5 বছরের জন্য, তাহলে এখানে 1 বছর যদি খরচ হয় তাহলে 4 বছর অগ্রিম। আর বিলম্বিত শব্দের অর্থ অগ্রিম, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 30,000কে 5 দিয়ে ভাগ করবা এবং 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ, তার মানে 4 × 6 = 24। এই 24,000 টাকা হচ্ছে তোমার বিলম্বিত, এটাও সঠিক। সম্পূর্ণ দেখো ভাইয়া, সম্পূর্ণ তো আমাদের মুনাফাজিত ব্যয় না, কারণ মুনাফাজিত ব্যয় তো আমাদের এক অংশ, তাহলে সম্পূর্ণটা তো আমাদের না, তাহলে এটা একদমই ভুল। তাহলে রাইট অ্যান্সার আমাদের কোনটা হবে, রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2, এই যে কদাক ভাইয়া, এটাই অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। তোমরা আশা করতে পারো যে এরকম একটা ম্যাথ তোমাদের অবশ্যই দিতে পারে। এবার দেখো আমরা পরের অধ্যায়ে চলে গেলাম, জাবেদা। দেখো যার শব্দের অর্থ কি, এটা তোমাদের বলবো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার শব্দের অর্থ দিন, এটা আমাদের আসছিল দিনাজপুর বোর্ড 25, এটা কিন্তু একটা বোস্ট প্রশ্ন, ঠিক আছে ভাইয়া। এবার দেখো লেনদেনের বিবরণ, অর্থাৎ বিবরণ মানে কি ভাইয়া, ব্যাখ্যা। ব্যাখ্যা প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ, প্রাথমিকভাবে, এই প্রাথমিকভাবে আমরা সর্বপ্রথম জাবেদায় লিখি। এখন খতিয়ান কেন অ্যান্সার হলো না, কারণ খতিয়ানে আমরা পরবর্তীতে অর্থাৎ জাবেদার মাধ্যমে আমরা খতিয়ান করে থাকি, জাবেদা দিয়ে আমরা খতিয়ান করে থাকি, তাই জাবেদার মাধ্যমে যেহেতু খতিয়ান করি, তাহলে আমরা কি প্রথমে কি খতিয়ানে লিখবো না জাবেদায়, তাহলে যেহেতু জাবেদায় লিখবো তার মানে রাইট অ্যান্সার জাবেদা। আর দেখো খতিয়ানের উদ্বৃত্তের মাধ্যমে আমরা রামিল প্রস্তুত করে থাকি, তাহলে খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে আমরা কি প্রস্তুত করে থাকি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে ভাইয়া। তাহলে চলো এটা তোমরা বুঝতেই পারছো। আর 206টাকে একটু বিশেষভাবে মনে রাখবা তোমরা। দেখো কি বলছে, হিসাবের সহকারী বই। হ্যাঁ দেখো হিসাবের সহকারী অর্থাৎ যে আমাদেরকে সহায়তা করে তাকেই তো আমরা সহকারী অফিসার বা শিক্ষক বলে থাকি। ঠিক তেমনি লেনদেন হিসাব, হিসাব মানে কি, বইতে লেখা। দেখো আমরা পাকাপাকি ভাবে খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ করে থাকি। দেখো এখন খতিয়ান করি আমরা কিসের সাহায্যে, জাবেদার সাহায্যে, তাহলে মেইনলি আমাদের সহায়তা কে করছে, জাবেদা, তাই আমরা বলতে পারি জাবেদা হচ্ছে আমাদের সহকারী বই। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া, জাবেদা। এখন তোমাদের আরো একটা প্রশ্ন আসতে পারে, আমি আগেই সলভ করে দিই, যে হিসাবের প্রাথমিক বই কোনটা, প্রাথমিক, ঠিক আছে ভাইয়া, প্রাথমিক বা সহকারী বই, সেটার অ্যান্সার কি হবে ভাইয়া, জাবেদা, ঠিক আছে ভাইয়া। দেখো এখানে লেখাও রয়েছে ভাইয়া। এবার দেখো পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নকে বলছে জাবেদাকে কোন বই বলা হয়। দেখো আমি অ্যান্সার লিখে পারলাম না, তার মধ্যে যখন চলে এসছে প্রাথমিক বই। এখন এই স্থায়ী বই মনে রাখবা, স্থায়ী বই, তারপরে স্থায়ী বই, তারপরে হিসাবের পাকা বই, হিসাবের পাকা বই, ঠিক আছে ভাইয়া, পাকা বই, এইগুলো কে জানো, এইগুলো হচ্ছে খতিয়ান, এইগুলো কি খতিয়ানের অপর নাম বা খতিয়ানকে বলা হয় এইগুলা, ঠিক আছে ভাইয়া। এখন আমাদের আপাতত জাবেদাকে বলা হয় কোন বই, প্রাথমিক বই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমাদের যাতে এমসিকিউ একটার মাধ্যমে আমি তোমাদেরকে সবগুলো সমাধান করতে পারি, এই কারণে একটু অতিরিক্ত তথ্য তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া, কেউ কিছু মনে করো না আবার। এবার দেখো লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ দেখা দিলে কোনটি হতে তার ব্যাখ্যা। এখন দেখো আমরা লেনদেন প্রথমে কি করি, হিসাব চক্রের 10টি ধাপ রয়েছে, তোমরা সবাই অবগত, আর না জানলেও জানো যে হিসাব চক্রের ধাপ কয়টা, 10টা। সেই 10টা ধাপে প্রথমে আমরা কি করি, লেনদেন শনাক্ত করি, এরপর লেনদেন বিশ্লেষণ করি। এই বিশ্লেষণ অর্থাৎ ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করি যে আমার কাছে আসলো কি গেল, এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে তো আমরা জাবেদা করি। তাহলে আমাদের মনে যদি কোনো প্রশ্ন দেখা দেয়, যেমন আমার কাছে কি টাকা আসলো কি টাকা চলে গেল, এমন প্রশ্ন দেখা দিলে আমরা ব্যাখ্যা কোথায় পাবো ভাইয়া, জাবেদায়। তাহলে লেনদেন সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে বা সন্দেহ দেখা দিলে, প্রশ্ন বা সন্দেহ, তাহলে তার ব্যাখ্যা আমরা পাবো জাবেদায়। এটা একটু মার্ক করে রাখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু বিশেষভাবে মনে রাখবা। চলো চলো পরের প্রশ্নে আমরা যেতে থাকি। পরের প্রশ্নটা হচ্ছে যে আমাদের জাবেদায়, হ্যাঁ দেখো জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ। দেখো এটা রিসেন্টলি ময়মনসিংহ 24 আর ঢাকা বোর্ড 16 সালে এসেছিল। দেখো আমরা জাবেদা যখন ছক কাটি তখন আমরা কি করি, 2023 লিখি, এরপরে আমরা কি লিখি, ধরো জানুয়ারি, জানুয়ারি পরে ধরো 1, তাহলে দেখো তুমি সর্বপ্রথম জাবেদায় যখন তারিখের ছক কাটো, তারিখ উপরে যে তারিখের ছক কাটো, সেই তারিখে কি লেখো, বছর, তারপরে কি লিখছো তুমি, তখন কি তুমি কি লিখছো, মাস লিখছো, এরপরে তুমি কি লিখছো, তারিখ। তাহলে জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটা, হ্যাঁ বছর, মাস, দিন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা একটু তোমার মনে রাখতে হবে, কারণ এইটা অনেক গুরুত্বপূর্ণ। এটা মনে করো যে কোনো স্কুলের প্রশ্ন বা স্কুলের পরীক্ষায় এটা খুবই দেখতে পাওয়া যায়, কমন একটি প্রশ্ন। পরের প্রশ্ন কি, প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত। হ্যাঁ তাহলে এবার একটু আমি একটু মার্কিং করতে হবে। দেখো জাবেদা দুই প্রকার, একটা আছে তোমার বিশেষ জাবেদা, একটা কি ভাইয়া, বিশেষ জাবেদা। এখন দেখো বিশেষ জাবেদা আর একটা আছে তোমার প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা, যদি বলে কেউ জাবেদা কয় প্রকার ভাইয়া, দুই প্রকার, ঠিক আছে ভাইয়া। এখন এই মনে রাখবা বিশেষের মধ্যে আছে 6 জন
আর প্রকৃতর মধ্যে আছে 5 জন। তাহলে দেখো একটু আমি নামটা বলে রাখি, কারণ এখানে জায়গার স্বল্পতার কারণে আমি লিখতে পারলাম না। যদি লিখতে পারতাম অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে ভাইয়া, দেখো তাই আমি তাও লিখে দেওয়ার চেষ্টা করি। প্রথমে 1 নাম্বার হচ্ছে তোমার, আহ, 1 নাম্বারে হচ্ছে তোমার মনে রাখতে হবে প্রথমেই প্রারম্ভিক জাবেদা। দেখো প্রারম্ভিক, সিরিয়ালটা একটু উলটপালট হতে পারে, ঠিক আছে, তাও একটু তোমরা খেয়াল রাখো। প্রারম্ভিক জাবেদা, তারপরে তোমার প্রারম্ভিকের পরে হচ্ছে সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, তারপরে তোমার সমন্বয় জাবেদা। হয়তো বা আমার সিরিয়ালটা একটু পাল্টে গেছে, ঠিক আছে, সমন্বয় জাবেদা। এরপর আছে তোমার প্রারম্ভিক, সমাপনী, সমাপনী, সমন্বয় জাবেদা। এরপরে আছে কি ভাইয়া, হ্যাঁ ভাইয়া সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা। আর লাস্টটা যেহেতু আমার মনে নেই, তাহলে মনে রাখবা, মনে না থাকলে অন্যান্য। দেখো এই 5টা কি কোথাও কি আছে প্রকৃত জাবেদায়? এই 5টা, এই 5টার মধ্যে দেখো তো তোমরা কোথাও পাও কিনা। দেখো প্রারম্ভিক জাবেদা, দেখছো প্রারম্ভিক জাবেদা এখানে আছে, তার মানে এটাই অ্যান্সার। আর বাকি 5টা তোমরা একটু মনে রেখো, ঠিক আছে ভাইয়া। আর যে বিশেষ জাবেদা বলছিলাম 6টা, সেই বিশেষ জাবেদা আছে প্রথমে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপরে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এই 6টা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তাহলে পরের প্রশ্নটা কি আমরা দেখতে পাচ্ছি যে, দেখো এখানে লেখাও রয়েছে সবগুলো। যাই হোক, আমি হুদায় কষ্ট করলাম, আমি এটা দেখতে পাই যে লেখা ছিল। এবার দেখো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? দেখো প্রকৃত জাবেদা এবং অন্যান্য জাবেদা। দেখো এবার পরের প্রশ্নটি পড়েছে, ভুল হয়েছে একটু। দেখো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ, প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? দেখো প্রকৃত জাবেদায় আমরা জানি প্রথমটা ছিল সমন্বয়, এটা হচ্ছে অ্যান্সার। তার আগে আমি বলে দিই এর সাথে কে কে থাকতে পারে। সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, আর কি অন্যান্য। এই 5টা, এই 5টা যদি তুমি দেখতে পাও তাহলে সেটা যাবে প্রকৃত জাবেদা। ঠিক আছে ভাইয়া, প্রকৃত জাবেদার আওতাভুক্ত কোনটি? দেখো প্রকৃত জাবেদা আছে কয়টা ভাইয়া? আমরা জানি যে প্রকৃত জাবেদা হচ্ছে তোমার 5টা। প্রকৃত জাবেদা কয়টা? 5টা। দেখো 5টা কি কি? এই দেখো সমাপনী, আর এই দেখো বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি। এইগুলো কার বলো তো ভাইয়া? এগুলো হচ্ছে তোমার বিশেষ জাবেদা। এগুলো কার অন্তর্ভুক্ত? বিশেষ জাবেদা। এটা তোমার মনে রাখতে হবে, কারণ 6 অধ্যায় দেখবা যে বইয়ের 6 অধ্যায়ের শুরুতেই এইগুলো একটা চার্ট দেওয়া রয়েছে। ওই চার্টটা তুমি একটু মনে রাখতে পারো। আচ্ছা, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটা গল্প বলি। মনে করো ভাইয়া তোমরা এসএসসি পরীক্ষা দিলে, এখন আল্লাহ না করুক তোমরা যদি কেউ ফেল করে যাও, ঠিক আছে, এখন ফেল করলে তোমার আগে দেখতে হবে, নিজেদের সংশোধন করতে হবে ভাইয়া। ঠিক আছে ভাই, নিজেদের সংশোধন করতে হবে যে কি কারণে আমি আসলে ফেল করছি। আমি যেহেতু পড়ি নাই, এরপরে তুমি সংশোধন করার পরে কি করবা? সমন্বয় করবে, যে ফোন কতটুক চালাবা এরকম। এবার এবার সমন্বয় করার পরে তোমার কি নতুন করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তুমি দিলা, অর্থাৎ বছরের শুরুতে তুমি একটা পরীক্ষা দিলা। এবার ফলাফল কি? ফলাফলের জন্য সমাপনীতে বছরের শেষে, অর্থাৎ সমাপনীতে ফলাফল পেলে, যাই হোক, ফলাফলে ভালো না হলে মনে করো অন্যান্য, মনে করো ছেলেরা থাকলে চাকরি বাকরি শুরু করে দেবা। আর যাই হোক, এইটাই আর কি, ঠিক আছে। দেখো বিশেষ জাবেদা কয় ধরনের? বিশেষ জাবেদা ভাইয়া 6 ধরনের। আমি আরেকবার বলে দিই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এই 6টা, ঠিক আছে ভাইয়া। দেখো বিশেষ জাবেদার আওতাভুক্ত এতক্ষণ ধরে আমি বলতেই রয়েছি ভাইয়া, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, তবে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। দেখো এখানে সবই লেখা রয়েছে তোমার। দেখো প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয়, সংশোধনী, এগুলো হচ্ছে তোমার প্রকৃত জাবেদা। তাহলে বিক্রয় জাবেদা, বিশেষ জাবেদা, এখানে ক্রয় জাবেদা, এর সাথে কি আসবে? ফেরত আসবে। ফেরত প্লাস নগদ প্রাপ্তি প্রদান, প্রাপ্তি প্রদান। এই 6টা কি ভাইয়া? বিশেষ জাবেদা। কি জাবেদা ভাইয়া? বিশেষ। একটু মনে রাখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছ তোমরা অনেকবার আসতে রয়েছে খালি। চলো এর পরের প্রশ্নটা আমরা কি দেখতে পাই? বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা। এখন তোমার মনে রাখতে হবে, বিক্রয় জাবেদায় সকল প্রকার ধারে বা বাকিতে, ঠিক আছে ভাইয়া, ধারে বা বাকিতে কি হবে ভাইয়া? বিক্রয়, নট নগদে। এখানে কখনোই নগদে বিক্রয় আসবে না। ঠিক তেমনি ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে বা বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে ভাইয়া, ক্রয় ফেরতে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন। ঠিক আছে ভাইয়া। এখন দেখো এর পাশাপাশি তোমাকে আমি আরো একটা এমসিকিউ এখানে উল্লেখ করেছি। বিক্রয় জাবেদা কিসের ভিত্তিতে? মনে রাখবে, চালানের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে ভাইয়া? চালানের উপর ভিত্তি করে ভাইয়া প্রস্তুত করা হয়। তাহলে বিক্রয় জাবেদা কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় ভাইয়া? চালানের উপর। ঠিক আছে ভাইয়া, ওকে। পরের প্রশ্ন যাই। ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা তৈরি করা হয়, দেখো পরের প্রশ্ন চলে এসেছে ভাইয়া, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা। কারণ দেখো চালানে আমরা ধারে, চালানে কোন লেনদেন আসে ভাইয়া? ধারে ক্রয় বিক্রয়। দেখো ধারে ক্রয় বা বিক্রয়। এখন তোমরা বলতে পারো ভাই চালান কেন হলো? আপনি তো বললেন ভাই বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় ভাই চালানের উপর ভিত্তি করে, তাহলে ক্রয় কেন আসলো?
এটার ব্যাখ্যা আমি তোমাদের একটু দিচ্ছি যে চালান প্রস্তুত করা হয় মেনলি ধারে ক্রয় বা ধারে বিক্রয় কি। এখন আমরা জানি ধারে ক্রয় যায় কিসে ভাইয়া, ক্রয় যাবে তাই, আবার ধারে বিক্রয় কিসে যায় ভাইয়া, বিক্রয় যাবে তাই। দেখো তাহলে চালানে যেহেতু এরা দুইজনই যাচ্ছে, তাই ক্রয় যাবে দাও বিক্রয় যাবে দা কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়, চালানের উপর। আর যদি কেউ তোমাদের প্রশ্ন করে ভাইয়া যে চালানে কোন ধরনের লেনদেন আসে, তোমরা নিঃসন্দেহে বলবা যে সকল প্রকার ধারে বা বাকিতে ক্রয় বিক্রয় চালানে লিপিবদ্ধ করা হয়। আর ক্রয় যাবে তাই শুধুমাত্র ধারে ক্রয়, বিক্রয় যাবে তাই শুধুমাত্র ধারে বিক্রয়। একটু বিশেষভাবে মনে রাখবে তোমরা, ধারে ক্রয় দেখো, ধারে ক্রয় কি ক্রয় ভাইয়া, ধারে ক্রয় একটু মনে রাখবে পণ্য, শুধুমাত্র পণ্য। তুমি যদি এখন কথার কথা ভাইয়া ধারে আসবাবপত্র কেন, তুমি যাবে তা যদি একটু ব্যাখ্যা করো, দেখো কিনলে আমার কাছে আসবাবপত্র এসেছে, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট। আর কি ধারে যেতে দিছি তাহলে ওই লোক টাকা পাবে, তাহলে পাওনাদার ভাইয়া ক্রেডিট, পাওনাদার কি ভাইয়া, পাওনাদার ক্রেডিট। দেখো এইখানে কি কোথাও ক্রয় বা ক্রয় কি আছে ভাইয়া, তাহলে জীবনে মনে রাখবা ধারে ক্রয়, কিন্তু কোন ধারে ক্রয়, শুধুমাত্র পণ্য ভাইয়া। তাহলে ধারে ক্রয় কোথায় লিপিবদ্ধ করা হয়, ক্রয় যাবে তাই। ওকে ভাইয়া, তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। নগদ প্রাপ্তি যাবে তা, দেখো নগদ প্রাপ্তি, প্রাপ্তি মানে কি, আমি পাইছি, যা আমি পাইছি ভাইয়া, যা আমি পাইছি। দেখো এখন আমি তোমাদেরকে অধ্যায়ের শুরুতেই বলছিলাম যে জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন দেখো বিশেষ জাবেদার মধ্যে আছে 6 জন। তোমার প্রথমেই আসবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এরপর আছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। দেখো তো নগদ প্রাপ্তি মানে কোথায়, বিশেষ জাবেদায়। ঠিক আছে ভাইয়া, ও সরি, এইখানে তোমার বলছে নগদ প্রাপ্তি যাবে, কোনটা আসবে, দেখো নগদে বিক্রয়। দেখো নগদে বিক্রয় করলে কি হবে, দেখো নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট। দেখো তো ভাইয়া এখানে কি জাবেদায় কি নগদ আছে, হ্যাঁ। নগদ প্রাপ্তি মানে কি, আমি টাকা সরাসরি হাতে হাতে পাইছি। দেখো নগদে বিক্রি করলে আমি টাকা হাতে হাতে পাইছি, তার মানে এটা অ্যান্সার হবে। দেখো এবার ধারে পণ্য বিক্রয় কেন অ্যান্সার হলো না, দেখো ধারে বিক্রয় করলে কি ওই লোক টাকা দেবে, হ্যাঁ ওই লোক টাকা মানে যেহেতু দেবে তাই যে দেবে সে দেনাদার, যে দেবে কিসে ভাইয়া, দেনাদার, যে দেবে সে দেনাদার। দেখো দেনাদার কি আমাকে দিছে নাকি দেবে, দিবে। আর বিক্রয় ক্রেডিট। দেখো ভাইয়া এখন আমি কি এখানে কোনো হাতে কি টাকা পেয়েছি ভাইয়া, না, যেহেতু টাকা পাইনি তার মানে নগদ প্রাপ্তি যাবে কোনটি দেখাতে হবে, নগদে পণ্য বিক্রয়, তাহলে এটাই অ্যান্সার ভাইয়া। চলো নিচের কোনটি নগদ প্রদান জাবেদায় লেখা হয়, দেখো নগদ প্রদান মানে কি তোমার কাছ থেকে টাকা চলে গেছে। দেখো এখন দেখো ব্যাংক হতে উত্তোলন, একটু তুমি যদি জাবেদা চিন্তা করো, ব্যাংক থেকে যখন আমি টাকা উঠাই আমার কাছে কি আসবে ভাইয়া, আমার কাছে নগদ টাকা আসবে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া ব্যাংক হতে উত্তোলনের জাবেদা কি, নগদান ডেবিট, আর কোন টাকা কমে যাবে, আমার কাছে ব্যাংকের টাকা, তাহলে ব্যাংক ক্রেডিট। দেখো এখানে তো টাকা আমি পাচ্ছি ভাইয়া, তাই টাকা পাইলে তো এটা যাবে, তার মানে নগদ প্রাপ্তি যাবে ভাইয়া, এটা তো নগদ প্রদানে যাবে না। দেখো এবার ব্যাংকে জমা দান, দেখো ব্যাংকে জমা দিলে তোমার পকেটের টাকা কিন্তু কমে যায় ভাইয়া, তাহলে এখানে যেহেতু আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে তাই আমরা বলতে পারি নগদান ক্রেডিট। আর দেখো ব্যাংক ডেবিট, তাহলে ব্যাংক যদি ডেবিট হয় আর নগদ, দেখো আমরা তো ব্যাংক না, আমরা নগদ প্রদান, তারপরে নগদ প্রদান মানে আমার পকেট থেকে কত টাকা চলে যাবে। দেখো নগদ প্রদান যাবে না, যেহেতু নগদ ক্রেডিট তার মানে আমার সরাসরি পকেট থেকে চলে যাবে, তাহলে এটাই অ্যান্সার। চলো পরের প্রশ্নে, ব্যাংকে জমাদান লেনদেনটি হিসাবের কোন প্রাথমিক বইতে, দেখো প্রাথমিক বই, ঠিক আছে ভাই, প্রাথমিক বই মানে কি, আমরা জানি প্রাথমিক বই মানে জাবেদা, প্রাথমিক বই মানে কি ভাইয়া, জাবেদা। দেখো বিক্রয় জাবেদায় কি যাবে ভাইয়া, ধারে বিক্রয়। দেখো বিক্রয় জাবেদায় কি যাবে ভাইয়া, ধারে বিক্রয়। দেখো ধারে বিক্রয় কি এখানে হয়েছে না, তাহলে তো এটা তো অ্যান্সার না, এটা তো ভুল। ধারে ক্রয় জাবেদায় কি ভাইয়া, ধারে ক্রয়। দেখো এখানে কি আমি ধারে ক্রয় কি করছি ভাইয়া, না আমি তো ব্যাংকে টাকা দিচ্ছি, তাহলে তো এটা ভুল। নগদ প্রদান, দেখো ব্যাংকের জমা দান, তাই দেখো ব্যাংকে যখন তুমি টাকা জমা দিছো তোমার কি হয়েছে ভাইয়া, পকেট থেকে টাকা চলে গেছে, তার মানে নগদান ক্রেডিট। আর দেখো তোমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক ডেবিট। তাহলে তাহলে তোমরা বলো নগদ টাকা যেহেতু চলে গেছে তার মানে কি, নগদ প্রদান, মানে পকেট থেকে টাকা চলে গিয়েছে, তার মানে এটা কি হবে ভাইয়া, নগদ প্রদান যাবে যাবে, তাহলে অ্যান্সার কোনটা, নগদ প্রদান। কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না, মনে রাখতে হবে, পণ্য, চেক বা মাল বা মালিকের নামে কোনো হিসাব রাখা হয় না, কি ভাইয়া, পণ্য চেক মাল বা মালিকের নামে কোনো হিসাব হয় না। দেখো এখানে কোনটি আছে তোমার, চেক, এটাই আছে অ্যান্সার। কারণ পণ্যের পরিবর্তে আমরা ক্রয় বা বিক্রয় বা ক্রয় ফেরত বিক্রয় ফেরত লিখে থাকি, চেকের পরিবর্তে আমরা লিখি ব্যাংক হিসাব, ঠিক আছে ভাইয়া, আর মালের পরিবর্তেও একই কথা, ঠিক আছে ভাইয়া। দেখো এবার চেক দ্বারা কোনো পাওনা আদায় হলে, আদায় আদায় হলে কি তোমার কাছে টাকা আসবে না চলে যাবে, দেখো চেক দ্বারা পাওনা আদায় হলে, দেখো তুমি যখন আদায় করবা, আমরা কার কাছ থেকে আদায় করে থাকি ভাই, দেনাদার, যে আমাদের কাছ থেকে দেবে
তার কাছ থেকে আমরা আদায় করি। দেখো দেনাদারের কাছ থেকে যখন আদায় করব তখন ব্যাংক হবে ডেবিট, কারণ আমার কাছে চেক পাচ্ছি আমি চেক দ্বারা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। দেখো আর দেনাদার যেহেতু আমাদের দিছে, দেনাদার তো আর জীবনেও কখনো দিবে না, তাই দেনাদার হ্রাস পাবে, আর দেনাদার হ্রাস পাইলে কি হয় ভাইয়া, ক্রেডিট। তাহলে দেখো কি বলছে আমাদের, কোনটি ডেবিট করা হবে, তাহলে দেখো ব্যাংক আছে ডেবিট, তাহলে দেখো এখানে ব্যাংক ডেবিট। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি একই অর্থবোধক, একই অর্থবোধক অর্থাৎ কোনটার মানে একই। এখন মনে রাখতে হবে ক্রয় খতিয়ানের যে, এটা দ্বারা আমাদেরকে পাওনাদার নির্দেশ করে, কি ভাইয়া, পাওনাদার। তাহলে দেখো পাওনাদার আর দেনাদার কি একই জিনিস ভাইয়া, না। পাওনাদার মানে যে তোমার কাছে পাবে, ঠিক আছে, আর দেনাদার মানে যে তোমাকে দিবে, সবসময় ওই লোকের কথা চিন্তা করবে। দেখো এবার আসো আমরা বিক্রয় ফেরত অবলিক আন্ত ফেরত। এখন দেখো বিক্রয় ফেরত আর আন্ত ফেরত, দেখো বিক্রয় করলে কি আমাদের কাছে পণ্য ফেরত আসে, আন্ত ফেরত মানে কি ভাইয়া, এটাও আমাদের কাছে ফেরত আসে, তার মানে এটাই অ্যান্সার। আর বিক্রয় যখন তুমি পরিবহন করবে তখন পণ্যটা তোমার কাছ থেকে চলে যাবে, অর্থাৎ বহি পরিবহন হবে, এখানে আন্ত পরিবহনের অ্যান্সার না ভাইয়া। আন্ত পরিবহন হচ্ছে ক্রয় পরিবহনের আরেক নাম, কিন্তু বিক্রয় পরিবহনের আরেক নাম বহি পরিবহন, এটাও ভুল। আর বিক্রয় খতিয়ানের জের দ্বারা ভাইয়া দেনাদারকে বোঝায়, আর পাওনাদার মানে ক্রয় খতিয়ানের জের, তার মানে এটাও ভুল দেখতে পাচ্ছি, এটাও ভুল, তার মানে রাইট অ্যান্সার বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ভাইয়া। ঠিক আছে ভাইয়া, চলো পরবর্তী প্রশ্ন। দেখো এখানে সবই বিস্তারিত লেখা রয়েছে, তোমরা চাইলে একটু পড়তে পারো। আন্তঃফেরতের সঠিক জাবেদা কোনটি, দেখো আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আন্তঃফেরত মানে কি ভাইয়া, বিক্রয় ফেরতের জাবেদা। এখন তোমাদের এটা জাবেদা করাটা সোজা 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 একটা টেকনিক আমি বলে দিচ্ছি। দেখো মনে রাখবা, ধারে বিক্রয় করলে পণ্য আমার কাছ থেকে চলে যায়, তাহলে যেহেতু পণ্য চলে যায় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, আর ধারে বিক্রয় করলে ওই লোক টাকা দেবে, তাই যে দেবে সে দেনাদার, কি ভাইয়া, দেনাদার, দেনাদার ভাইয়া ডেবিট। এখন এই জাবেদারে তুমি উল্টায় দাও, দেখো দেনাদার ডেবিট রয়েছে, এবার আসবে কি ভাইয়া, দেনাদার ক্রেডিটে। আর বিক্রয় তো ভাইয়া কখনোই ডেবিটে যাইতে পারে না, তাই আমরা বিক্রয়ের জায়গায় কি দেবো ভাইয়া, বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরতের আরেক নাম কি ভাইয়া, আন্ত ফেরত। এখন দেখো জাবেদা কি বলছে, খোদাক, দেখো বিক্রয় ফেরতের আরেক নাম আন্ত ফেরত, যেটা তোমাদেরকে আমি আগেই বলে রাখছি। তাহলে আন্ত ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য। এখন মনে রাখতে হবে দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব, দেনাদারের আরেক নাম কি ভাইয়া, প্রাপ্য হিসাব, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, পরবর্তী প্রশ্ন দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো বিনামূল্যে আমরা পণ্য বিতরণ কিসের জন্য দিই ভাইয়া, বিনামূল্যে মূলত আমরা বিজ্ঞাপনের জন্য দিই বা প্রচারের জন্য। তাইলে বিনামূল্যে পণ্য যখন বিতরণ করি আমাদের ব্যয় হয়, সেই ব্যয়টাকে আমরা বলি বিজ্ঞাপন, বিজ্ঞাপন বা প্রচারণা, বলি প্রচারণা। ঠিক আছে, প্রচারণা, জাবেদা যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। দেখো আর আমাদের কাছ থেকে পণ্য চলে যায়, পণ্য চলে গেলে কি ভাইয়া ভাইয়া, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো জাবেদায় কি বলেছে দেখি আমরা মিলাই, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া, এটা আছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বিনামূল্যে পণ্য বিতরণ, দেখো এটাই আর কি, প্রশ্নটা দুইবার চলে যাক, মিস্টেক, কোনো সমস্যা নাই। বাকিতে মণিহারি ক্রয় করলে, এখন মনে রাখতে হবে মণিহারি ক্রয় করলে, এটা একটু মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মুখস্থ ভিত্তিক জাবেদা, মনে রাখবা। হিসেবে বাকিতে ক্রয় করলে কি, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার ক্রেডিট হয়, হিসাবে তাইতে হয় ভাইয়া পাওনাদার ক্রেডিট। কিন্তু মনে রাখবা মণিহারি মানে কি, কাগজ কলম কিনতেছো, তার মানে মণিহারি কি হবে, মণিহারি মণিহারি হিসাব ডেবিট। এবার দেখো হিসেবে কি ভাই, ধারে কিনলে তো পাওনাদার হওয়ার কথা ছিল, কিন্তু এই জাবেদায় হবে না, কারণ এই জাবেদায় তোমার বকেয়া মণিহারি লিখতে হবে ভাই, এটা একটু ব্যতিক্রমী রুলস, বকেয়া মণিহারি ডেবিট, সরি ক্রেডিট। তাহলে দেখো আমাদেরকে বলছে কোনটা ক্রেডিট হবে, হিসাবে কিন্তু ভাই পাওনাদার হতো, কিন্তু যদি যেহেতু এখানে আমি মণিহারি কিনছি, মনে রাখবা মণিহারির সাথে পাওনাদারের না, বকেয়া মণিহারি হয়। ঠিক আছে ভাইয়া, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এবং একটু মুখস্থ করতে হবে তোমাদের। চলো পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে দোকান থেকে পণ্য চুরি হলো ভাইয়া 2000 টাকা। দেখো এবার আমি তোমাদেরকে বলি, পণ্য চুরি হয়েছে, তোমার কাছ থেকে কি চলে গেছে ভাইয়া, পণ্য। এখন পণ্য তো আমরা লেখা যাবে না, কারণ পণ্যের পরিবর্তে আমাদেরকে ক্রয় লিখতে হবে, তাহলে ক্রয়, তোমার কাছ থেকে জীবন থেকে পণ্য চলে গেছে ভাইয়া, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এবার দেখো এবার প্রশ্ন করে যে ক্রয় কি জন্য ক্রেডিট হলো, দেখো আমাদেরকে ক্ষতি হয়ে গেল না ভাইয়া, তাই যে কারণে ক্ষতি হোক, আগুনে বিনষ্ট হতে পারে, পরিবহন করতে যে দেখা গেল আমি কি মাছ, মনে করো মাছ বিক্রি করার জন্য কিনে আনলাম, আনার সময় দেখা গেলো মাছটা মরে যেতে পারে, এরকম যাবতীয় সব ক্ষতিকে বলা হয় বিবিধ ক্ষতি। কি বলা হয় ভাইয়া, বিবিধ ক্ষতি। দেখো বিবিধ ক্ষতি ডেবিট, বা তুমি চাইলে এখানে চুরি জনিত ক্ষতিও দিতে পারো, কোনো সমস্যা নেই, বিবিধ ক্ষতি বা চুরি জনিত। তাই দেখতে পাচ্ছি এখানে দেখো কোনটা অ্যান্সার হয়, ক্রয় ডেবিট, এত জীবন হবে না, ভুল। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান, দেখো আমার নগদ তো আমার যায়নি ভাই, আমাদের কাছে পণ্য, তাহলে এটাও অ্যান্সার ভুল। তারপরে দেখো কোনটা লেখা রয়েছে, বিবিধ ক্ষতি ডেবিট ক্রয়, হ্যাঁ ভাইয়া এই যে গ দাগ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন, তোমরা একটু
ভেবে চিন্তে অ্যান্সার করবে। জাবেদা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কাছে কি আসলো কি গেল। দেখো রশিদের নিকট থেকে চেক প্রাপ্তি, দেখো চেক পাইছি তার মানে আমার কাছে কি আসলো ভাইয়া, ব্যাংক আসলো, ব্যাংক হিসাব ডেবিট। আর আমাদের চেক কে দিয়েছে, দেনাদার, তাই দেনাদার কমে যাবে, তাই দেনাদার ক্রেডিট ভাইয়া। ওকে, দেখো এটির সঠিক জাবেদা কোনটি, ব্যাংক হিসাব ডেবিট হবে কেন, দেখো ব্যাংক হিসাব কেন ডেবিট হবে, কারণ মনে রাখবে আমরা যে চেকটা পাই সেটা কখনোই খোলা চেক না, এটা সবসময় কি হবে জানো, এটা একটা প্রদেয় চেক বলে, কারণ এই চেকটাকে আমাদের ব্যাংক থেকে উত্তোলন করে আনা হয়, আর প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, কারণ এটা যদি হারিয়ে যায় তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ চেক, চেকের অর্থ অন্য কেউ নিয়ে যেতে পারে, তাহলে এটা হবে না, কখনোই হবে না। ঠিক আছে ভাইয়া, এবার দেখো ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 1,000 টাকা, মনে রাখবা ব্যাংকে সুদ পাইলেও তুমি মনে করো ব্যাংক থেকে টাকা ইনকাম হলো, ওই টাকাটা ব্যাংক অটোমেটিক্যালি তোমার ব্যাংকে জমা করে দিবে। আবার ব্যাংক থেকে যদি তোমার কোনো কারণে টাকা কমে যায় অটোমেটিক্যালি ব্যাংক ওটা কমিয়ে নেবে। তাহলে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করা অর্থাৎ মাফ করা হলো। দেখো সুদ মঞ্জুর করলে কি তোমার পকেটে টাকা বাড়বে, এখন হিসাবে নকদান তো হবে না, কারণ ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক অটোমেটিক্যালি ব্যাংকের টাকা বৃদ্ধি করে, তাই ব্যাংক হিসাব ডেবিট। এবার দেখো ব্যাংক সুদ মঞ্জুর, এটা আয় না, আমরা জানি আয় কেটে বসে, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর ক্রেডিট। দেখো তো কোথায় লেখা রয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। হ্যাঁ এটা ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে ভাইয়া, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব বা ব্যাংক মঞ্জুরকৃত সুদ, তুমি যেটা বলো সেটাই অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে ব্যাংকে আমাদের টাকা আসলে সেই টাকাটা অটোমেটিক্যালি ব্যাংকে জমা হয়, প্লাস ব্যাংক থেকে যদি কোনো কারণে টাকা আমাদের কর্তন হয় সেটা অটোমেটিক্যালি কমে যায়। ঠিক আছে ভাইয়া, দেখো যন্ত্রপাতি ক্রয়, যদি ক্রয় হিসাবে 15,000 টাকা ডেবিট করা হয় তাহলে কোন জাবেদা অন্তর্ভুক্ত হবে, দেখো এটা যেহেতু আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া, তাহলে এটা ভুলটাকে যে দেখো জাবেদা হওয়ার কথা কি ছিল ভাইয়া, যন্ত্রপাতি কি একটা স্থায়ী সম্পদ, তাহলে যন্ত্রপাতি কি হবে ভাইয়া, যন্ত্রপাতি ডেবিট, আর কি হবে নগদান ক্রেডিট। কিন্তু ভুলবশত আমরা কি করেছি ভাইয়া, যন্ত্রপাতি পরিবর্তে আমরা কি ফেলেছি, ক্রয় হিসাব। তো দেখো এটা ভুল করেছো না তুমি, তাহলে নিজেকে যদি ভুল থাকলে ভুলকে সংশোধন করার চেষ্টা করতে হবে, কারণ ভুল মানুষের হতেই পারে কিন্তু সংশোধন করতে হবে। তাহলে এটা দেখো আমাদের বাস্তব জীবন দ্বারা আমরা বলতে পারি যে এটা কোন জায়গাতে যাবে, সংশোধনী যাবে, তাই কারণ ভুল হয়েছে তো নিজের ভুলটাকে শোধরানোর সময়, এখনই উপযুক্ত সময় নিজের ভুলকে শোধরানোর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি, ব্যবসা হতে মালিকের আয়কর, মনে রাখবে আয়কর জীবন বীমা, এই আয়কর জীবন বীমা, দেখো আয় কে করে, ব্যবসা করে, তাহলে এই করটা কে দিবে, মালিক নাকি ব্যবসা, অবশ্যই মালিক। ব্যবসা মালিক কি করে, মালিক দিবে, কিন্তু মালিক কি নিজের পকেট টাকা থেকে দিবে নাকি ব্যবসা থেকে, ব্যবসা থেকে টাকা প্রদান করে বিধায় আয়করের যাবে হচ্ছে উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট, আর তোমার নগদ টাকা ক্রেডিট। ঠিক তেমনি জীবন বীমা, দেখো জীবন কার আছে, মালিকের না ব্যবসার, অবশ্যই মালিকের, তাহলে জীবন বীমার জাবেদাও একই, আয়কর আর জীবন বীমা। মনে রাখবে এই দুইটা জাবেদা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার একটু পরিষ্কারভাবে লিখে দিই কারণ লেখাটা বোঝা যাচ্ছে না। আয়কর বা জীবন বীমা, কি বীমা ভাইয়া, জীবন বীমা, আমি কিন্তু শুধু বীমার কথা একবারও বলিনি ভাইয়া, আয়কর আর জীবন বীমা এই দুইটা জাবেদা কি জানো ভাইয়া, উত্তোলন ভাইয়া, উত্তোলন হিসাব ডেবিট, হিসাবটা আমি লিখি নাই, আর নগদান হিসাব ক্রেডিট, এই দুইটা জাবেদা দেখবা ভাইয়া তোমাদের যে কোনো একটা বোর্ডে অবশ্যই আসছে। যারা ক্লাসটা করছো তাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ, তারা এটাকে নোট করে রাখবে। দেখো বার্তা প্রদান, দেখো বার্তা মানে কি, ছাড়। এখন ছাড় দিলে কি জানো, ছাড় আমরা কখন দেই, যখন আমরা কারোর কাছ থেকে টাকা আদায় করি। দেখো আমরা টাকা কার কাছ থেকে আদায় করি, দেনাদার। মনে করো তোমার এক বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা পাও, সেই বন্ধু তোমাকে কি করলো ভাইয়া, 1,000 টাকা কম দিল, আমাদেরকে সেই 1,000 টাকা তার বন্ধুকে আমি যেহেতু বার্তা ছাড় দিলাম, তাহলে প্রদান করছি আমি, যেহেতু ব্যয় হয়েছে, আমরা জানি ব্যয় ডেবিট, তাহলে প্রদত্ত বার্তা কি হবে ভাইয়া, প্রদত্ত বার্তা ডেবিট। এবার দেখো আমাদের বন্ধুটা কি, আমাদের ওই টাকা তো আর জীবনে দিবে না, তাহলে আমাদের সেই বন্ধু কি দেনাদার, যে দেবে সে দেনাদার, তাই দেনাদার ভাইয়া ক্রেডিট, তোমরা একটু মনে রাখতে হবে। আর ঠিক আছে ভাইয়া, যেহেতু এটা খরচ, বার্তা প্রদান, খরচকে ডেবিটে বসায় তুমি চেষ্টা করবা, আর মনে রাখবা বার্তা আমরা কখন দিই, টাকা আদায় করার সময় আমরা বার্তা প্রদান অর্থাৎ ছাড় দিয়ে থাকি, আর টাকা পাওয়ার ক্ষেত্রে আমরা ছাড় পাই, অর্থাৎ টাকা পরিশোধের ক্ষেত্রে আমরা ছাড় পেয়ে থাকি। প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি, এবার দেখো আমরা আসি কৃত পণ্য ফেরত। দেখো এটা মানে কি, কৃত মানে কি, ক্রয় ফেরত বুঝাচ্ছে, তাহলে ক্রয় ফেরত যায়, ক্রয় ফেরত যাবে তাই, তাহলে ক্রয় ফেরত এই লেনদেনটা যাবে কোথায় ভাইয়া, ক্রয় ফেরত যাবে তাই। ওকে ভাইয়া, এবার দেখো নগদে যন্ত্রপাতি ক্রয়, দেখো যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট, বুঝছো ভাইয়া, নগদান ক্রেডিট, দেখো নগদ টাকা তোমার পকেট থেকে চলে যাচ্ছে, তার মানে এটা কোথায় যাবে, নগদ প্রদান যাবে তাই। ধারে পণ্য ক্রয় ভাইয়া, এটা যাবে ক্রয় যাবে তাই, তাহলে দেখো ক্রয় যাবে দা, নগদ প্রদান যাবে দা, ক্রয় ফেরত যাবে দা, এগুলো কার অন্তর্ভুক্ত, বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত। কিন্তু এখানে আমাদের কি বলছে, প্রকৃত জাবেদা। দেখো প্রকৃত জাবেদা একটা অপশন ছিল অন্যান্য জাবেদা, এই অন্যান্য জাবেদার মধ্যে কি যাবে ভাইয়া, ধারে আসবাবপত্র ক্রয়, কারণ কি এখানে দেখো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র কিনছি যেহেতু আসবাবপত্র আসছে, আসবাবপত্র ডেবিট, আর কি ভাইয়া
পাওনাদার ক্রেডিট। দেখো এইখানে কি আমার কোনো নগদ ক্রয় কিছুই তো নাই, তার মানে এটা অন্যান্যর মধ্যে যাবে ভাইয়া। তাহলে এটা কি ধারে করা যাবে অন্যান্য। এখন অন্যান্য কার মধ্যে ভাইয়া? প্রকৃত জাবেদা। তাহলে হিসেবে প্রকৃত জাবেদা কোনটা অন্তর্ভুক্ত হবে? ধারে আসবাবপত্র ক্রয় ভাইয়া। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ভাইয়া, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিই, তোমরা একটু এগুলো নোট করে রাখতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর মধ্যে অন্যতম। দেখো এবার বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয়? দেখো বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয়? এটা লেখা হয় ভাইয়া প্রকৃত জাবেদায়। কারণ বিক্রয় জাবেদায় তো যাবে না, কারণ বিক্রয় ধারে বিক্রয়, ক্রয় জাবেদায় ধারে ক্রয়, নগদ প্রধান জাবেদায় টাকা যদি যায়। দেখো বিল বাট্টাকরণ জনিত দাখিলা অর্থাৎ তুমি মনে করো বিলটাকে ভাঙাবা, বিল ভাঙাইলে মনে করো নগদে হয় না, এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে হয়। কুঋণ সঞ্চিতি হিসাবভুক্তের জন্য কোন প্রাথমিক বই লিপিবদ্ধ? এটা মনে রাখতে হবে ভাই, এটা হচ্ছে সমন্বয়, মনে রাখবা। অগ্রিম খরচ, তারপরে তোমার অগ্রিম আয় বা তোমার বকেয়া খরচ বা অগ্রিম ব্যয়, তাছাড়া কুঋণ অবচয়, তারপরে তোমার এই যে কুঋণ সঞ্চিতি, সবগুলোই কিসে যাবে ভাইয়া? সমন্বয় যাবে। ঠিক আছে ভাইয়া, এইগুলো একটু মনে রাখতে হবে তোমার। তাহলে দেখো কোন দফাটি সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রয়োজন? দেখো আমি একটু আগে বলছিলাম এই যে বেতন, এটা কি খরচ, তাহলে খরচের অগ্রিম আমি একবার লিখে দিই এখানে, অগ্রিম আয় অথবা ব্যয়। ঠিক আছে ভাইয়া, তারপরে বকেয়া আয় অথবা ব্যয়, আরেকটা কি ভাইয়া? কুড়িন আরেকটা হচ্ছে কি ভাইয়া? যে কুড়িন সঞ্চিতি। এইগুলা লিপিবদ্ধ করতে হয় আমাদের সমন্বয় দাখিলা। এই একটু তোমার মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, কুড়িন আর কুড়িন সঞ্চিতি। ঠিক আছে ভাইয়া, এইগুলো একটু বিশেষভাবে মনে রাখবে, কারণ তোমাদের হাতে এখন অনেক সময় আছে। আশা করি তোমরা হিসাব বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ কৃষি পরীক্ষার চলকালীন সময় তোমরা দেখতে পারবে, অর্থাৎ কৃষি পরীক্ষার পর দিনই বা কৃষি পরীক্ষার যেদিন শেষ হবে সেদিন আমরা ভিডিওটা আশা করি পাবলিশ করবো। কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয়? মনে রাখবে আয় ব্যয় হিসাব বা উত্তোলন, আয় ব্যয় ও সাথে কি ভাইয়া? উত্তোলন। এই হিসাব বন্ধ করা হয় কিসের মাধ্যমে জানো? সমাপনী দাখিলা। আমরা সবসময় কি করবো জানো ভাইয়া? এই অ্যান্সার আগে দেখবো না, আগে আমরা উত্তর মুখে মুখে করে অ্যান্সার দেখবো। দেখো সমাপনী দাখিলা একটু চেষ্টা করতে হবে, কারণ ভাই তুমি যত যত পড়বে তত তুমি জানতে পারবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আয় ব্যয় ও হিসাব বন্ধ করা হয় কোন দাখিলার মাধ্যমে? সমাপনী। আয় ব্যয় ও উত্তোলন হিসাব। ঠিক আছে ভাইয়া, আয় ব্যয় ও উত্তোলন হিসাব নিচের কোন হিসাবটি হিসাব কাজ হিসেবে বন্ধ করা? দেখো আমরা কি জানি আয় ব্যয় উত্তোলন, দেখো নগদান, এটা তো ভাইয়া সম্পদ, সম্পদ তো ভাইয়া বন্ধ করা হয় না ভাইয়া। ঋণ এটা কি? একটা দায় হিসাব। আর এটা কি ভাইয়া? মালিকানা সত্ত্ব। তাহলে দেখো আমরা কি জানি আয় ব্যয় আর কি ভাইয়া? উত্তোলন। দেখো মূলধন তো উত্তোলনের মধ্যে যাবে না, তাহলে দেখো এই দেখো ব্যয় কি আছে আমাদের? হ্যাঁ, এই বেতন কি একটা ব্যয় না ভাইয়া? তাহলে আয় ব্যয় উত্তোলন বন্ধ করতে হবে, তাহলে হিসাব কাজ হিসেবে বন্ধ করা হয় আয় ব্যয় উত্তোলন। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? প্রারম্ভিক জাবেদা দেওয়া হয় কেন? শোনো মনে রাখবে এইটা যে এতটা গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ডের 25, মনে করো চট্টগ্রাম বোর্ড একটু টাফ কোশ্চেন হয়, তারপরেও জানতে হবে। দেখো হিসাবের ধারাবাহিকতা, এখন হিসাবের ধারাবাহিকতা কয়টা আছে জানো? 10টা। ওই যে তোমার লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, তারপরে তোমার আর্থিক অবস্থার বিবরণী, তারপরে তোমার সমাপনী দাখিলা, আর সে হিসাব পরবর্তী রামিল বা প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদার অপর নাম কি ভাইয়া? হিসাব পরবর্তী রামিল, হিসাব পরবর্তী রামিল। দেখো ভাই এটা হচ্ছে আর হিসাব চক্রের 10 নম্বর ধাপ, হিসাব চক্রের 10 নম্বর ধাপ। এই 10 নম্বর ধাপের পরবর্তীতে আবার একবার কি আসবে? তোমার লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ 1 থেকে আবার 10 পর্যন্ত আসবে। তাইলে এই যে প্রারম্ভিক জাবেদা দাখিলা কেন নেওয়া হয় ভাইয়া? হিসাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে পরের এমসিকিউতে আমরা চলে যাই। ধারে সম্পত্তি, মনে রাখবে ভাইয়া ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়, এটা যাবে তোমার অন্যান্য জাবেদা, বা অন্যান্য জাবেদা না থেকে যদি লেখা থাকে প্রকৃত জাবেদা, কারণ প্রকৃত জাবেদা 5টা, সেই 5টার মধ্যে অন্যান্য জাবেদা একটি। ঠিক আছে ভাইয়া, ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় কোথায় লিপিবদ্ধ করা হবে ভাইয়া? অন্যান্য জাবেদা। কারণ বিক্রয় জাবেদায় কি যায় ভাইয়া? ধারে পণ্য বিক্রয়। ক্রয় জাবেদায় ভাইয়া ধারে পণ্য ক্রয়। তাই দেখো এখানে তো সম্পত্তি ক্রয়ের কথা বলতে ভাইয়া, পণ্য তো বলে নাই ভাইয়া। পণ্য বললে তো আমাদের অ্যান্সার এটা হতো না। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা পণ্য যদি বলে ধারে পণ্য বিক্রয়, বিক্রয় জাবেদা, ধারে পণ্য ক্রয়, ক্রয় জাবেদা। কিন্তু ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় ভাইয়া, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় যাবে ভাইয়া? অন্যান্য। একই প্রশ্ন দুইবার করাচ্ছি যাতে তোমাদের মনে থাকে ভাইয়া। বিক্রয় বৃদ্ধির জন্য, দেখো এখন বিক্রয় বৃদ্ধির জন্য জানো কারবারি বাট্টা এখন হতে বলতে পারো ভাই, এটা কারবারি বাট্টা কেন হলো? কারণ কারবারি বাট্টার মধ্যে আছে কি ভাইয়া? ক্রয় বাট্টা। এখন বলতে পারো ভাইয়া বাট্টা মানে কি? বাট্টা মানে ছাড়। মনে করো তুমি একটি জিনিস কিনতে গেলা, তোমাকে সেই দোকানদার বললো ভাইয়া আপনি যদি এটা নেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্টকেই বলা হয় ভাইয়া
বাট্টা। এখন মনে করো আমার একটি দোকান রয়েছে, সেই দোকানে আমি যদি বলি যে এখান থেকে সব পণ্য তুমি যা নিবে প্রত্যেকটির উপর 10% ছাড়, এটা শুনে তো দেখতে হলো আমার বিক্রয় বৃদ্ধি পেতে পারে। তাহলে বিক্রয় বৃদ্ধি পায় কিসের মাধ্যমে ভাইয়া? বিক্রয় বাট্টা বা ক্রয় বাট্টা। সেই বিক্রয় আর ক্রয় বাট্টারে কি বলা হয় ভাইয়া? এটা বলা হয় কারবারি বাট্টা। তাহলে বিক্রয় বৃদ্ধির জন্য কোনটা ইম্পর্টেন্ট ভাইয়া? আমাদের কারবারি বাট্টা। অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে আমাকে বলবে, আমি আরো ব্যাখ্যা করার চেষ্টা করব। জনাব নাফি বিক্রয় বৃদ্ধির জন্য, দেখো আবারও বলে দিছে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে থাকেন, এক্ষেত্রে তিনি কোন ধরনের ছাড় দেন? দেখো এটা কি ভাইয়া? কারবারি বাট্টা। ঠিক আছে ভাইয়া, মনে রাখবে বাট্টা দুই প্রকার, একটা আছে নগদ বাট্টা আর একটা আছে কারবারি বাট্টা। মনে রাখবে নগদ বাট্টার মধ্যে আছে তোমার প্রদত্ত বাট্টা আর কি প্রাপ্ত বাট্টা। তাহলে এই হিসেবে কি এই দুইটা তো তোমার নগদ বাট্টা, আর কারবারি বাট্টার মধ্যে আছে তোমার ক্রয় আর বিক্রয় বাট্টা। ক্রয় আর বিক্রয় বাট্টা, নট ক্রয় বিক্রয়, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাই যে পণ্যের বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ বিক্রয় যেই দামে আমি করছি সেই থেকে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ ছাড় দেয়, অর্থাৎ বিক্রেতা কাকে ছাড় দেবে? ক্রেতা। দেখো বিক্রেতা যেহেতু পণ্য বিক্রয় করছে, তাহলে এটা কি হবে ভাইয়া? বিক্রয় বাট্টা। আর আমরা জানি বিক্রয় বাট্টা কিসের মধ্যে? কারবারি বাট্টার মধ্যে অন্তর্ভুক্ত ভাইয়া। ঠিক আছে ভাইয়া, কোনটি ব্যবসায়িক বাট্টা? এখন মনে রাখবে কারবারি বাট্টার আরেক নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা বা বাণিজ্যিক বাট্টা। ঠিক আছে ভাইয়া, দেখো তাহলে কোনটি ব্যবসায়িক বাট্টা? আমি তোমাদের কারবারি বাট্টার মধ্যে লিখছিলাম ক্রয় বা বিক্রয় কি ভাইয়া? বিক্রয় বাট্টা। ঠিক আছে ভাইয়া, একটু তাহলে দেখো এই কারবারি বাট্টার এক নাম কি? বাণিজ্যিক বা ব্যবসায়িক বাট্টা। তাহলে দেখো তার মানে এটার মধ্যে কি যাবে? ক্রয় বাট্টা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো লাবণীর নিকট থেকে 1200 টাকা দরে 100 পিস, তাহলে ভাইয়া একটি শাড়ির দাম কত ভাইয়া? 1200। কত ভাইয়া? 1200। তাহলে 100 পিস শাড়ি ক্রয় করলো, তাহলে তুমি একটির দাম যদি হয় ভাইয়া 1200 টাকা, তাহলে 100টার দাম কত ভাইয়া? গুণ করলে দেখো কত হয়? 1,20,000 টাকা। কত ভাইয়া? 1,20,000 টাকা। এখন দেখো এখানে 12%, তাহলে ক্যালকুলেটারে তুমি সুন্দর করে এরপরে 12% করবে। দেখো 12% করলে হয় 1440 টাকা। ঠিক আছে ভাইয়া, ক্যালকুলেটারের সাথে তুমি একটু সহজেই করে নিতে পারো, কিন্তু মনে রাখতে হবে বারটা যদি তুমি এরপরে ধরবা না এরপরে। মনে রাখবা বারটা আমরা সম্পূর্ণ বিক্রয় বা সম্পূর্ণ ক্রয়ের উপর ধরে থাকি ভাইয়া, কোনো সিঙ্গেল সিঙ্গেল উপর আমরা বারটা ধরে থাকি না। ঠিক আছে ভাইয়া, অর্থাৎ আমি আরেকবার বলি যে কোনো একটির উপর না, সম্পূর্ণ বিক্রয় বা সম্পূর্ণ ক্রয়ের উপর আমরা বাট্টা ধরে থাকি। দেখো নাফিসের দেনা 2% বাট্টা বাদে, দেখো বাট্টা আছে কি নাই ভাইয়া? বাট্টা বাদে যেহেতু বলছে, মনে রাখবা তাহলে এই টাকার মধ্যে কি বাট্টা কি আছে? নাই। দেখো এই বাট্টা কয় পার্সেন্ট? আমার 2%। আমরা জানি শতকরা কত ভাইয়া? 100। তাহলে এই যে 49 টাকা, এটা কি 100% নাকি এই যে 2% বাট্টা বাদে বলছে আমাদের বাট্টা বাদে? তার মানে এটা কত ভাইয়া? 49,000। কত পার্সেন্ট টাকা বলতো ভাইয়া? এটা হচ্ছে আমাদের তোমার 98% টাকা। কত পার্সেন্ট টাকা ভাইয়া? 98%। এটা কি তোমরা বুঝতে পারছো? এখন দেখো কি বলছে, পাটটার পরিমাণ কত। এখন মনে রাখবা যা দেওয়া থাকবে তাই দিয়ে ভাগ। দেখো আমাদের দেওয়া রয়েছে কি বলতো ভাইয়া? 98%। এই 98% কত টাকা বলতো ভাইয়া? 49% কত টাকা বলতো? 98% টাকা। এখন আমাদের বাটটা কয় পার্সেন্ট? 2%। তাহলে 98 দিয়ে ভাগ আর কি হবে ভাইয়া? 2 দিয়ে গুণ। ঠিক আছে ভাইয়া, এটা করলে আশা করি অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, 900 টাকা। দেখো তোমার ক্যালকুলেট করে নিও আশা করি। এবার দেখো জামালের কাছ থেকে পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। দেখো ভাইয়া পূর্ণ নিষ্পত্তিতে, তার মানে লেনদেনটা এখানেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখো জামালের পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল, অর্থাৎ আমরা টাকা পাওয়া গেল। ঠিক আছে ভাইয়া, দেখো আমরা টাকা পাইছি কত ভাইয়া? 49,000 টাকা। মনে রাখতে হবে টাকা পাওয়ার সময় আমরা ছাড় দিয়ে থাকি। তাইলে টোটাল টাকা পাওয়ার কথা ছিল 5,000, কিন্তু আমি পাইছি কত ভাইয়া? 4,900। তাহলে আমি কত টাকা কম পেয়েছি ভাইয়া? 100 টাকা। তাহলে এই 100 টাকাকে আমি ছাড় দিয়েছি নাকি ছাড় পাইছি ভাইয়া? এই যেহেতু আমি ছাড় দিয়ে দিছি না ভাইয়া আমার বন্ধুকে, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। আশা করি বুঝতে পারছো। দেখো কুড়িন অবলোকন করা হলো, এইটা জাবেদা তোমার মনে রাখতে হবে। এটা মনে করো মুখস্থ, আর এটা মনে রাখবা সব বোর্ডে আসবেই আসবে। এটা মনে করো সব বোর্ডে না, আসলে এটা আসার মতো একটা কোশ্চেন। মনে রাখবে কুড়িন সঞ্চিত হিসাব ডেবিট দেনাদার কিট, এইটা একদম টানা মুখস্থ। ঠিক আছে ভাইয়া,
আরাফ ট্রেডার ব্রাদার্সের নিকট হতে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। দেখো আমরা কি পেয়েছি ভাই, চেক। তাহলে আমার কাছে কি আসছে, ব্যাংক হিসাব ডেবিট, আমি ব্যাংকের টাকা পেয়েছি ভাই, ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় বাবদ, তাহলে দেখো বিক্রয় করলে কি আমার কাছে পণ্য আসে না চলে যায়, যেহেতু পণ্য চলে আসছে তাহলে কি হবে ভাইয়া, বিক্রয় হিসাব ক্রেডিট। পণ্য যেহেতু চলে আসছে, পণ্যের নামে কোনো হিসাব করা হয় না, ঠিক আছে ভাইয়া, পণ্যের পরিবর্তে লিখতে হবে বিক্রয়। তাহলে দেখো এটা সবাই যাবে কি, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে ভাইয়া। এই প্রশ্নটা আবার চলে এসেছে ভাইয়া, আন্তঃচালান। দেখো আন্তঃচালানের উপর ভিত্তিতে মনে রাখতে হবে, আন্তঃচালান অর্থাৎ আমার কাছে যে চালান আসছে, এখন মনে রাখবা আন্তঃচালানের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। কোনটি ক্রয় জাবেদার উৎস দলিল, মনে রাখবে ক্রয় জাবেদা কিসের উপর ভিত্তি করে, চালানের উপর। এখন মনে রাখতে হবে চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদার সাথে কি বিক্রয় জাবেদাও প্রস্তুত করা হয়, কি জাবেদা, বিক্রয় জাবেদা। তাহলে চালানের উপর ভিত্তি করে কোনটি প্রস্তুত করা হয়, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা। কি জাবেদা, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, ঠিক আছে ভাইয়া, চালানের উপর ভিত্তি করে, কিসের উপর, চালানের উপর। ওকে ভাইয়া, আমরা তাহলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম। খরচসমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে তা কাকে পরিশোধ করতে হয়, দেখো চালানে অন্তর্ভুক্ত থাকলে আমরা মূলত ক্রেতাকে পরিশোধ করে থাকি, কাকে পরিশোধ করে থাকি ভাইয়া, ক্রেতাকে। এবার দেখো 3/10, আমি এখানে একবার লিখি 3/10 নিট 30 দ্বারা কি বোঝায়, মনে রাখবা এটা দ্বারা হচ্ছে তোমার বিক্রয় শর্ত বোঝায়। এখন এই কথার কি মানে কি জানো, আমি তোমাদেরকে বিষয় বলতেছি যে নিট 30 অর্থাৎ 30 দিনের মধ্যে টাকা পরিশোধ অবশ্যই করতে হবে। কিন্তু যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে তাকে অতিরিক্ত 3% ছাড় দেওয়া হবে, এখানে দ্বারা বাট্টা ছাড়, অর্থাৎ তাকে অতিরিক্ত আরো ছাড় দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া। আর এই বাট্টাটা মনে রাখবা, এটা কিন্তু ভাইয়া একটা নগদ বাট্টা, ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু কারবারি বাট্টা না, এটা হচ্ছে নগদ বাট্টা। দেখো 3/10 নিট 30 শর্তের 2000 টাকার পণ্য ক্রয় করে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ নির্ধারিত সময় কোনটা, পরিশোধ করা হলে নির্ধারিত সময়। তাহলে দেখো নির্ধারিত সময় আমি করছিলাম কত, 30 দিন। তাহলে 30 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করি তাহলে কি অতিরিক্ত ছাড় কি আমি পাবো, মিস্টেক। শোনো 3/10 নিট 30 অর্থাৎ এখানে আমাকে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আর আমাকে 10 দিনের মধ্যে যদি কোনো রকমের পরিশোধ করতে পারি তাহলে আমাকে অতিরিক্ত কয় পার্সেন্ট বাটা দেওয়া হবে ভাইয়া, 3%। এখন দেখো কি বলছে, 3/10 নিট 30 শর্তে 20,000 টাকার পণ্য ক্রয় করে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করা হলে পণ্য ক্রেতার বাট্টা বাবদ। দেখো বাট্টা বাবদ মানে কি, আমি যদি এই 10 দিনের মধ্যে, তাহলে দেখো 10 দিনে যদি আমি পরিশোধ করি তাহলে আমি এই টাকার উপরে কয় পার্সেন্ট ছাড় পাবো, 3%। তাহলে দেখো এই 3% করলে কত হয়, 600 টাকা। আশা করি বুঝতে পেরেছো। বিক্রয় জাবেদায় কোন কলামটি মনে রাখতে হবে, বিক্রয় জাবেদায় শর্ত অনুপস্থিত থাকে, মনে রাখতে হবে ক্রয় জাবেদায় ছক অলওয়েজ 6টি, বিক্রয় জাবেদায় 5 অথবা 6টা। অর্থাৎ শর্ত যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমি 6টা ঘর হবে, আর বিক্রয় জাবেদায় যদি শর্ত না থাকে উদ্দীপকে তাহলে 5টা ঘর হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে কোনটি অনুপস্থিত থাকে, শর্ত, ঠিক আছে ভাইয়া। কিসের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করে, আমি তোমাকে আগেও বলছি চালানের উপর ভিত্তি করে, কিসের উপর ভাইয়া, চালানের উপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয়, ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, ক্রয় পরিবহন 400 টাকা এবং কারবারি বাট্টা 10% হলে ক্রয় জাবেদায় কত টাকা লিপিবদ্ধ হবে, মনে রাখবে এই বাট্টা সবসময় আগে ক্রয়ের উপর করে নিবে, ঠিক আছে ভাই। ক্রয় জাবেদায় কি ধারে ক্রয়, দেখো ধারে ক্রয় কত, 10,000 টাকা। দেখো নগদে ক্রয়, নগদে ক্রয় কি আসবে না, ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, তাহলে নগদে পণ্য এই 5,000 আসবে না ভাইয়া। তাহলে এই 10% অর্থাৎ 10,000 টাকা, এই 10,000 টাকা কি ধারে ক্রয় না ভাইয়া, তাহলে এটা আসবে। এখন এখানে দেখো সারের কথা উল্লেখ রয়েছে, তাই দেখো আমাদের মনে রাখতে হবে কারবারি বাট্টা আমরা কোথাও লিপিবদ্ধ করি না, তাই 10,000-এর উপর 10% করলে হয় তোমার 1,000 টাকা। তাহলে 1,000 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকে ভাইয়া, 9,000 টাকা। এই 9,000 টাকা দেখো আমাদের আবার 400 টাকা ক্রয় পরিবহন হয়ে গেছে ভাইয়া, পণ্য কি আমি ঘাড়ে করে আনবো না ভাইয়া, তাহলে এখানেও 4,000 টাকা যোগ হবে, তাহলে কত, 9,400। এই 9,400 টাকা আমাদের লিপিবদ্ধ করা হবে। এটা না হওয়ার কারণ, কারণ ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, কখনোই নগদে ক্রয় লিপিবদ্ধ করা হবে না ভাইয়া, ঠিক আছে। দেখো এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, দেখো ক্রয় ফেরত, দেখো মনে রাখতে হবে
ক্রয় ফেরত হচ্ছে তোমার ডেবিট নোটের উপর ভিত্তি করে। কিসের উপর ভাইয়া? ডেবিট নোট। ক্রেডিট নোটের উপর ভিত্তি করে তোমার বিক্রয় ফেরত। কিসের উপর ভাইয়া? কি ফেরত ভাইয়া? বিক্রয় ফেরত। মনে রাখতে হবে ক্রেডিট ভাউচারে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয় কিসের উপর ভিত্তি করে? ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারের উপর নগদ প্রদান জাবেদা ভাই, এগুলো তোমার সব এমসিকিউ মনে রাখতে হবে। তাইলে ডেবিট ভাউচারের উপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয়? নগদ প্রদান। ক্রেডিট ভাউচারের উপর ভিত্তি করে নগদ প্রাপ্তি, ক্রেডিট নোটের উপর ভিত্তি করে বিক্রয় ফেরত, আর ডেবিট নোটের উপর ভিত্তি করে তোমার ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। আশা করি তোমাদের সবার কাছে এই চারটা বিষয় ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, কোনটা অপশন হবে, কোনটা হলো না, কেন হলো না, আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম ভাইয়া। ক্রেডিট নোট, ক্রেডিট নোট কে প্রেরণ করেন? দেখো ক্রেডিট নোট প্রেরণ করে, দেখো যে প্রস্তুত করবে, দেখো ক্রেডিট নোট প্রস্তুত করেন কে, এটা একটা প্রশ্ন হতে পারে, কে প্রস্তুত করেন? প্রস্তুত করে, মনে রাখতে হবে ক্রেডিট নোট আমার বিক্রেতা প্রস্তুত করে, আবার বিক্রেতাই প্রেরণ করে। ঠিক আছে ভাইয়া। বিক্রয় ফেরত, দেখো আমি তোমাকে একটু আগেই বললাম যে বিক্রয় ফেরত আমরা কিসের উপর ভিত্তি করে ভাইয়া? এই যে ক্রেডিট নোট, বিক্রয় ফেরত ক্রেডিট নোট। আর ডেবিট নোটের উপর ভিত্তি করে আমরা ক্রয় ফেরত। ঠিক আছে ভাইয়া, আমি আরো একবার বলি, ডেবিট ভাউচারের উপর ভিত্তি করে নগদ প্রদান, ক্রেডিট ভাউচারের উপর ভিত্তি করে নগদ প্রাপ্তি জাবেদা আমরা তৈরি করে থাকি। ঠিক আছে ভাইয়া। এরপরে প্রশ্নটা কি ভাইয়া? বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত মনে রাখবে, বিক্রয় ফেরত সবসময় ধারে বিক্রিত পণ্য, কখনোই নগদে বিক্রি, কোনো সময় মনে রাখবে নগদে কেনা বা বিক্রি করা হলে কখনোই তা ফেরত যোগ্য নয়। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যেগুলো ধারে কিনবো বা ধারে বিক্রয় করবো সেইগুলোই ফেরত দিতে পারবো। তাহলে বিক্রয় ফেরত যাবে, যেহেতু ধারে বিক্রয় ফেরত যাবে। ঠিক আছে ভাইয়া, তোমরা কি আশা করি বুঝতে পারছো অ্যান্সারটা? জাবেদা সংরক্ষণের গুরুত্ব, দেখো জাবেদার মাধ্যমে কি, দেখো আমাদের লেনদেনের ভুল ত্রুটি, মনে করো দেখা গেল আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র তুমি ক্রয় করলে, তাহলে কি আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট হওয়ার কথা। এখন এই জাবেদা যদি না করো, তাহলে কি এই ভুলটা যদি, মনে করো এই ভুলটা যদি হয়ে থাকে, তুমি নগদে ডেবিটে দিলে, আসবাবপত্র ক্রেডিটে দিলে, এখন এই ভুলটা কি, তোমার ভুল ত্রুটি কমে যাবে না জাবেদা লেখার মাধ্যমে? তবে লেনদেনের সংক্রান্ত, অর্থাৎ কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এই সম্পর্কে সন্দেহ কি, আমি জাবেদার মাধ্যমে ব্যাখ্যা পাবো। প্লাস হিসাবের মোট পরিমাণ, অর্থাৎ দেখো এখানে কি আমরা জাবেদা লিখি না, মনে করো আমি আসবাবপত্র ক্রয় করলাম 2,000 টাকা, তাহলে আসবাবপত্র ডেবিট 2,000, তাহলে আমি টোটাল ক্রেডিট কত 2,000, তাহলে দেখছো আমি 2,000 টাকা টোটাল কেনা বেচা করছি, তাহলে এটাও কি মোট পরিমাণ জানতে পারবো না ভাইয়া? তাহলে এখানে অ্যান্সার কি হবে? সবগুলো, প্রত্যেকটি আমাদের এখানে সঠিক উত্তর। বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না, দেখো বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, দেখো বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না কারণ প্রকৃত জাবেদা। ঠিক আছে ভাইয়া, অন্তর্ভুক্ত, ও সরি, বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না হচ্ছে তোমার প্রকৃত, তাহলে হয় না যেহেতু এটা, তাহলে হবে তোমার সাধারণ বা সহকারী জাবেদা। ঠিক আছে ভাইয়া। এটা কাঠ, এটা কাঠ। ঠিক আছে, দেখো বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, সেইগুলো দেখো বিশেষ জাবেদা 6টা, ওই 6টা যখন অন্তর্ভুক্ত হবে না, তখন সেটা কোথায় যাবে? প্রকৃত জাবেদায়। এখন প্রকৃত জাবেদায় আরেকটা নাম কি জানো তোমরা? সাধারণ জাবেদা। প্রকৃত জাবেদায় আমরা কি বলে থাকি? সাধারণ জাবেদা। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো, তাহলে যেগুলো বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সেগুলো কোথায় যায় ভাইয়া? সাধারণ জাবেদায় যায়, নাহলে প্রকৃত জাবেদায় যায়। তাহলে অ্যান্সার কি আমার 1 ও 2। ঠিক আছে ভাইয়া। দেখো পরবর্তী প্রশ্ন, বিশেষ জাবেদা হলো, আমি প্রথমেই বলছিলাম বিশেষ জাবেদা 6টা, এটা আছে ক্রয় জাবেদা। ঠিক আছে ভাইয়া, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, দেখছো এখানে হয়ে গেছে। আর এটা কি নগদ প্রাপ্তি, নগদ প্রদান, আর সমন্বয় তো ভাইয়া তোমার প্রকৃত জাবেদায়। তাহলে এটা তো অ্যান্সার আমাদের হচ্ছে না, তাহলে 1 ও 2 আমাদের অ্যান্সার। দেখো বিবিধ ক্ষতি, দেখো আমাদের নগদ অর্থ চুরি হলেও বিবিধ ক্ষতি হইতে পারে, কারণ এটা ক্ষতি হয়ে যাচ্ছে ভাইয়া। তবে পণ্য বিনষ্ট, এখন পণ্য বিনষ্ট হতে পারে আগুনে বা পরিবহন, দেখ পণ্য বিনষ্টটা ক্ষতি। তবে সম্পদ চুরি ভাই, আমার একটা মনে করো সম্পদ চুরি হয়ে গেলে, এটা ক্ষতি না ভাইয়া? তাহলে বিবিধ ক্ষতিতে আমরা এই সবগুলো লিপিবদ্ধ করতে পারি। দেখো পরবর্তী প্রশ্নের মধ্যে কি বলছে, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের হিসাব খোলা যাবে না? মনে রাখবে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় শব্দ ব্যবহার করা যাবে না, বিক্রয় শব্দ ব্যবহার করা যাবে না, বা নতুন পুরাতন শব্দগুলো ব্যবহার করা যাবে না। তার মানে এই হিসাবগুলো লেখা যাবে না, তার মানে সবগুলোই ভাইয়া সঠিক উত্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো আমি প্রথমেই বলছিলাম সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় মুনাফা জাতীয় আয়,
ব্যয় আর উত্তোলন, কোনটা ভাইয়া? আয় ব্যয় উত্তোলন। দেখো বিক্রয়, এটা তো তোমার মনে করো আয় হিসাব, তার মানে এটা বন্ধ করা হবে, উত্তোলনও বন্ধ করা হবে। কিন্তু দেখো আসবাবপত্র, এটা কি একটা সম্পদ না ভাইয়া? তা সম্পদ তো আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয়তে বন্ধ করা হয় না ভাইয়া। তাহলে তাহলে বন্ধ করা হয় কোনগুলা? এই যে তোমার উত্তোলন ও বিক্রয়, অর্থাৎ আয় ব্যয় উত্তোলন। তার মানে তুমি বুঝতেই পারছো অ্যান্সার এটা। সমাপনী জাবেদায় মুনাফা জাতীয় আয় ব্যয় বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট আর ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়, তাছাড়া উত্তোলন হিসাবও সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়। ঠিক আছে ভাইয়া? এখানে দেখো সবই লেখা রয়েছে। নিচের কোনগুলো সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করা যায় না? এখন দেখো যায় না কোনগুলো জানো? যায় কোনগুলো আগে সেটা বলি। আয় ব্যয় আর কোনটা ভাইয়া? উত্তোলন। আয় ব্যয় আর কি ভাইয়া? উত্তোলন। দেখো বকেয়া, বকেয়া তো ভাইয়া আমাদের দায় ভাইয়া, এটা তো হবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো বকেয়া মনিহারি, এটা কি এক ধরনের দায়? তাহলে দায় তো হয় না ভাই, আমাদের তো আয় ব্যয় উত্তোলন, তার মানে এটা কোন দ্বারা যায় না। তাহলে দেখো ব্যাংক জমা সুদ, এটা তো ভাই আমাদের আয়, তার মানে এটা তো বন্ধ করা যায়। কিন্তু আমাদের বলছে কোনটা বন্ধ করা যায় না, তার মানে এটা অ্যান্সার না, এটা ভুল। এটা তো বন্ধ করা যায় ভাইয়া, তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 1 আর 2 কি ভাইয়া? সঠিক অ্যান্সার। ক্রেতা বা বিক্রেতা হিসাব রাখে না, মনে রাখবে। ক্রেতা বা বিক্রেতা কেউই কারবারি বাট্টা সম্পর্কে হিসাব রাখে না। এখন কারবারি বাট্টার এক নাম বাণিজ্যিক বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, কিন্তু নগদ বাট্টার হিসাব সবাই রাখে, এটার হিসাব সবাই রাখে। হিসাব সবাই রেখে দেয়, এটার হিসাব সবাই রাখে। ঠিক আছে ভাইয়া? এটা তাহলে হিসাব রাখা হয় কোনটির ভাইয়া? নগদ বাট্টার। আর হিসাব রাখা হয় না কারবারি বাট্টা। এখন কারবারি বাট্টার আরেক নামই ভাইয়া ব্যবসায়িক বাট্টা, তার মানে 1 আর 3। 1 আর 3 কোনটা ভাইয়া? খদাক। ঠিক আছে ভাইয়া? ক্রয় জাবেদা, দেখো ক্রয় জাবেদা আমরা কি জানি ভাই? দেখো ক্রয় জাবেদা, জাবেদা কি তুমি কি বলতে পারবে? হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা লেখার কারণ যে ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, তার মানে ক্রয় জাবেদার মাধ্যমে আমরা ধারে ক্রয় সম্পর্কে জানতে পারি, বা প্রদেয় হিসাব অর্থাৎ আমার ব্যবসা কতটুকু পাওনাদার আছে এটা আমরা জানতে পারি। কিন্তু আমরা নগদে ক্রয় পরিমাণ আমরা জানতে পারবো না। তার মানে অ্যান্সার কোনটা ভাইয়া? 1 আর সরি 2 আর 3। ঠিক আছে ভাইয়া? এটা ধারে ক্রয় আর এইটা 2 আর 3। পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা প্রস্তুত করে কোনটি? দেখো পণ্য ফেরত পাঠানোর জন্য এই ক্রেতা প্রস্তুত করে, মনে রাখতে হবে আমাদের ক্রেতা প্রস্তুত করে কোনটা জানো তোমরা? একটা হচ্ছে ডেবিট নোট। এই ডেবিট নোট কে প্রস্তুত করে ভাইয়া? ক্রেতা। ঠিক আছে ভাইয়া? আর হচ্ছে ভাইয়া ক্রয় ফেরত জাবেদা। কারণ ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় তো ভাইয়া ডেবিট নোটের উপর ভিত্তি করে, তাহলে যেহেতু ডেবিট নোট আমাদের ক্রেতা প্রস্তুত করে, প্লাস এই ক্রয় ফেরতও প্রস্তুত করা হয় ডেবিট নোটের উপর ভিত্তি করে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 1 আর 2। কারণ আর ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। বিক্রেতা, তার মানে এটা তো ভুল, আমাদের প্রশ্ন করছে ক্রেতা কোনটি প্রস্তুত করে। তোমরা কি আশা করি এটা বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া? ওকে, পরবর্তী প্রশ্ন। দেখো একটা উদ্দীপক চলে এসেছে অনেকক্ষণ পর, আমরা উদ্দীপকটা সমাধান করি। দেখো হাসান এন্টারপ্রাইজ 2 লাখ টাকার পণ্য মুক্তা অ্যান্ড সন্সের নিকট হতে ক্রয় করে নগদে 40%, দেখো আর অবশিষ্ট মূল্যের জন্য প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করে। তাহলে 80,000 টাকার লেনদেন কি? তাহলে দেখো তুমি যখন এরপর 40% করবে, তখন সেটা কি হবে জানো? 40% করে দেখো তুমি ক্যালকুলেটারে, সেটা 80,000 টাকা। দেখো 40% আমি নগদে কিনছি, তার মানে 80,000 টাকা কি নগদে কেনা? তাইলে নগদে যেহেতু কিনছি, এটা কি কোথায় যাবে ভাইয়া? নগ, এটা নহ না ভাইয়া, নগ দান বইতে। কোথায় ভাইয়া? নগ দান বইতে। ওকে ভাইয়া? এরপর দেখো লাইদা এন্টারপ্রাইজ 2023 সালের 5 মার্চ তারিখে রোদেলা এন্টারপ্রাইজের নিকট 10% বার্তায় 1,000 টাকার পণ্য বিক্রয় করেন। 20 মার্চ তারিখে রোদেলা এন্টারপ্রাইজের নিকট থেকে চেক পাওনা আদায় করে। তাহলে 5 তারিখে লেনদেন দিয়ে, তাই দেখো 5 তারিখে কি আমি কি করছিলাম? বিক্রয় করছিলাম। সরি, লাইদার কথা চিন্তা করতে হবে। তার মানে লাইদা হচ্ছে কার কাছে পণ্য বিক্রয় করছে? এইটা। তাহলে দেখো, তাহলে এটা কোন ধরনের জাবেদায় নিবদ্ধ? দেখো এটা হচ্ছে তোমার বিক্রয় জাবেদা, কারণ ক্রয় শব্দ আছে, বিক্রয় শব্দ আছে, কিন্তু এই লাইনে দেখো নাম আছে, নাম আছে, ক্রয় বিক্রয় আছে, কিন্তু কোথাও নগদ বাকি বলা নেই, তার মানে এটা ধারে বিক্রয়। আর আমরা জানি ধারে বিক্রয় কোথায় লিপিবদ্ধ করা হয়? বিক্রয় জাবেদায়। ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো একবার বলি যে কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, ঠিক আছে ভাইয়া, এবং ওই লাইনে যদি নগদ, ব্যাংক এগুলো বলা না থাকে, তাহলে সেটা কি হবে? ধারে হবে। ঠিক আছে ভাইয়া? দেখো এখানে রোদেলা নাম আছে একটা, তবে দেখো
এখানে বিক্রয় আছে এবং দেখো লাইনে কোথাও নগদ বলা নেই, তার মানে এটা কি বিক্রয়? ধারে বিক্রয়। আর আমরা জানি ধারে বিক্রয়ের উপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয়? বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কি প্রস্তুত করা হয়? ধারে ক্রয়। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বিষয়টাকে খুব সহজেই বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন যাই। দেখো 20 মার্চ তারিখে, দেখো 20 তারিখে সে কি করছিল? আদায় করছিল। তাই আদায় করলে যাবে কি হয় দেখো তো ভাইয়া, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট ভাইয়া। ঠিক আছে ভাইয়া, দেনাদার ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখো এইটা কোথায় যাবে? তোমার এইটা যাবে হচ্ছে তোমার নগদ প্রদান যাবে দেয়। ঠিক আছে ভাইয়া, এটা কোথায় যাবে? নগদ প্রদান যাবে দেয়। ওকে ভাইয়া, এবার এটা ভুল হয়েছে, এটা ভুল ভুল। কারণ দেখো রোদেলার কথা বলছে, দেখো রোদেলা যেহেতু ওটার কাছে কিনছে, তার মানে রোদেলা কি টাকা দিবে নাকি টাকা পাবে? দেখো রোদেলা কি করছে না, টাকা পরিশোধ করে দিচ্ছে। তার মানে পাওনাদার কি হবে ভাইয়া? পাওনাদার ডেবিট হবে আর নগদান ক্রেডিট। দেখো নগদান যেহেতু ক্রেডিটে গেছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, সরি চেকে যেহেতু পরিশোধ হচ্ছে, এখানে নগদান এটা হচ্ছে ব্যাংক হবে ভাইয়া। কি হবে ভাইয়া? ব্যাংক। তার মানে নগদ বা ব্যাংক তুমি যাই বলো, এটা হচ্ছে নগদ প্রদান যাবে। কোথায় যাবে ভাইয়া? নগদ প্রদান যাবে। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। জনাব করিমের নিকট 10% বার্তায় পণ্য বিক্রয় করে 1 লাখ টাকা, যার 50% নগদে, 30% চেকে পাবে। দেখো আর 20% কি? দেখো আমি মনে করো টোটাল 100%-এর 50% আছে নগদে আর 30% চেকে। তার মানে 50 বাদ দিলে থাকে 50, 30 বাদ দিলে থাকে 20, তাহলে বাকিতে বিক্রয় পরিমাণ কত? 20%। তাহলে দেখো 1 লাখ টাকার 20% করো তুমি ভাইয়া, এটা অ্যান্সার হবে কি তোমার? 18,000 টাকা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সরি, এবার 18,000 টাকা কেন হলো? 20% করলে কত হয়? 1 লাখ টাকার উপরে 20% করলে হয় 20,000 টাকা। কত? 20,000 টাকা। এখন দেখো এখানে আবার কার বাড়ি বাট্টার কথা বলেছে, আর কার বাড়ি বাট্টা কি বাদ যায় না ভাইয়া? যেটা আবার 10% করো কত হয়? 2,000। 2,000 বাদ দিলে কত হয়? 18,000। ঠিক আছে ভাইয়া, কার বাড়ি বাট্টা সবসময় বাদ দিয়ে দেখাতে হবে, কারণ কার বাড়ি বাট্টা কোথাও লিপিবদ্ধ করা হয় না। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা ক্লিয়ার এই বিষয়টা। কার বাড়ি বাট্টা কোথাও লিপিবদ্ধ করা হয় না, শুধুমাত্র চালানে। কোথায় ভাইয়া? চালানে লিপিবদ্ধ করা হয়। ওকে, দেখো কি বলছে, 31 মার্চ 2014 তারিখে সুশান্ত বড়িয়া 45,000 টাকার ফ্রিজ ক্রয় করে নগদে 10,000 টাকা পরিশোধ করেন। বাকি মূল্যে 50% অর্থ এপ্রিল মাসে প্রদান করেন। তাইলে সুশান্ত বড়োকে আর কত টাকা প্রদান করতে হবে? দেখো ও অলরেডি 45,000 থেকে 10,000 দিয়ে দিচ্ছে, তার মানে এখনো বাকি আছে কত? 35। সেই 35,000-এর অর্ধেক অর্থাৎ 17,500 টাকা সে এপ্রিল মাসে পরিশোধ করে দিছে। তাহলে এখনো বাকি আছে কত ভাইয়া? 17,500। তার মানে তার এখনো পরিশোধ করতে হবে কত? 17,500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা দুইজনে আসলে অনেক বেশি হাঁপসায় গেছি, মানে গলা টলা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, আমরা আর কথা বলতে পারতেছি না আসলে। কারণ হচ্ছে আমরা আজকে একটা লাইভ ক্লাস নিছি, আবার আজকেই রেকর্ড করতে বসছি। অলরেডি আমরা প্রায় 300-র মতো এমসিকিউ সলিউশন করে ফেলছি, আর বাকি থাকলো 200 এমসিকিউ। এই 200 এমসিকিউ আমরা 12 তারিখ সন্ধ্যা 7টায় লাইভে আসবো, লাইভে এসে আমরা এমসিকিউটা সলিউশন করে দিব। আশা করতেছি তুমিও সেই লাইভে অনুষ্ঠিত থাকবে। তো দেখা হচ্ছে সেই লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, বাই বাই।